হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো হ্যালোজেন নিয়ে আজ তোমাদের আমি সমস্ত যে এমসিকিউগুলো তোমাদের ইউথের বইতে আছে সেগুলো করিয়ে দেবো। ইউথের বইতে পেজ নম্বর 269 এই পেজ থেকে তোমাদের হ্যালোজেন স্টার্ট হচ্ছে। যদিও ইউথের বইতে যেগুলো আছে সেগুলো তো রেলে পড়া, এগুলো বাদ দিয়েও আরও অনেক প্রশ্ন আছে, 2-3টে পেজ মিলিয়ে তোমাদের হ্যালোজেনের এমসিকিউগুলো আছে, সেগুলো সব তোমাদের আমি আজকে করিয়ে দেবো, একটা ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তবে যেভাবে তোমাদের প্রজননতন্ত্র করিয়েছি, পুরুষ এবং স্ত্রী প্রজননতন্ত্র, ওইরকমভাবে তোমাদের হ্যালোজেন করাবো, যাতে হ্যালোজেন থেকে প্রশ্ন আসবে আর তোমরা পারবে না এমন যাতে তোমাদের মাথায় নাই আসে, ঠিক আছে। রেলও যাতে না ভাবে যে এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন আছে, আমি অ্যাকচুয়ালি কিডিং জাস্ট ফর, ঠিক আছে। সো অর্থাৎ এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, তোমাদের হ্যালোজেন নিয়ে অন্তত থাকবে না। দেখো, প্রথম কথা, হ্যালোজেন হচ্ছে একটা পি ব্লক এলিমেন্ট, অর্থাৎ এই হ্যালোজেনগুলোর যে শেষ কক্ষপথে ইলেকট্রন সেটা পি সাবশেলে এন্টার করে, সেই জন্য এরা হচ্ছে পি ব্লক এলিমেন্ট। নেক্সট হচ্ছে হ্যালোজেনের যে গ্রুপ নাম্বার, সেটা হচ্ছে 17। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে লেখা আছে। প্রত্যেকটা হ্যালোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1 করে হয়, যদিও এরা অনেক সময় ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখায়, তবে কমন ভ্যালেন্সি, সাধারণ ভ্যালেন্সি বা সাধারণ যোজ্যতা হচ্ছে 1। নেক্সট হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে এদের 7, অর্থাৎ শেষ কক্ষপথে প্রত্যেকেরই 7টা করে ইলেকট্রন থাকে। জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2 NP5, অর্থাৎ শেষ দুটো যে সাবশেল হয় তার মধ্যে যে ইলেকট্রন এন্টার করে সেটা হচ্ছে এই ফর্ম্যাটে থাকে, NS2 এবং NP5। ক্লিয়ার? এবার দেখো, তো দেখো ফ্লোরিনের যে অ্যাটমিক নাম্বার হয় সেটা আমরা জানি, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয়? 9। কনফিগারেশন কী হয়? 2, 7, এ হচ্ছে তোমাদের কনফিগারেশন হয়। এটা গেল তোমাদের শেল ওয়াইজ কনফিগারেশন, কে শেলে 2টো, এল শেলে 7টা, ঠিক আছে। এল শেলে সর্বাধিক কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। তো দেখো, একটা এলে স্টেবল হবে, ওই জন্য ভ্যালেন্সি হচ্ছে 1। আমি তোমাদের বলেছিলাম একটু আগে, দেখো এদিকে লেখা আছে যে হ্যালোজেনের যে কমন ভ্যালেন্সি হয় সেটা 1, ফ্লোরিনেরও কমন ভ্যালেন্সি 1 হবে। কেন? কারণ দেখো একটা আসলে তবে এটা অক্টেট ক্লিয়ার করবে, তোমার 1 অ্যাড হবে, অর্থাৎ ভ্যালেন্সি 1 হবে, ঠিক আছে। এই যদি সাবশেল ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট দেখি, দেখো 1s2, 2s2, 2 এর 4, 2p6 হয় কিন্তু 5 হবে। কেন? কারণ 2 এর 4, 4 আর 5 9। এবার যারা এটা বুঝতে পারছো না তাদের আমি বলবো তারা দয়া করে এটা তো মেটাল নন মেটাল বা ধাতু অধাতু থার্ড ক্লাস বা পরবর্তী ক্লাস, তোমরা এর আগে যে ক্লাসগুলো আছে সেগুলো দেখে এসো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক আছে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের লিঙ্ক থাকবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এটা। এবার দেখো এইখানে এনের যে ভ্যালু হচ্ছে সেটা আমাদের 2 হচ্ছে। আর দেখো আমি বলেছিলাম NS2 এবং NP5 এই হচ্ছে কমন অ্যারেঞ্জমেন্ট শেষ দুটো কক্ষপথে, তাই দেখো লেখা আছে NS2 এবং NP5, ঠিক আছে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত হয়? আমরা জানি ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হয় আমাদের 17। কারেক্ট অ্যারেঞ্জমেন্ট কী হবে? 2, 8, 7, দিস ইজ দ্য কারেক্ট অ্যারেঞ্জমেন্ট ক্লোরিনের জন্য, ঠিক আছে। 2, 8, 7, যার মাথা যেটা লেখা আছে তার মাথা সেটা। এর অ্যারেঞ্জমেন্ট কী হয়? দেখো এখানে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p, 2 এর 2 4, 6 আর 4 10 আর 2 12, 3p5। এখানে তুমি দেখো এখানে এনের যে ভ্যালু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 3 দাঁড়াচ্ছে। কেন? শেষ দুটো কক্ষপথে দেখো এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, 3, ঠিক আছে। একটু পরে বলে দিচ্ছি এটা কি, আমি বলেও দিয়েছিলাম যদিও আগেও একবার। নেক্সট দেখো ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি 35 হচ্ছে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। তো সেই অনুযায়ী যদি হয় তাহলে এখানে কী হবে? 2, 8, 18, 7, এই হচ্ছে সাবশেল ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট, সরি শেল ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট। সাবশেল ওয়াইজ যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, দাঁড়াও 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12, 12 আছে 18, 18 দিয়ে 20, 20 আর 10 30। এবার কী হবে? 3d10, তারপর কী হবে? 4p আসবে, ঠিক আছে। 4p5 হবে, ঠিক আছে। কারণ দেখো 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12, 12 আছে 18, 18 দিয়ে 20, 20 আর 10 30, 30 আর 5 35। আচ্ছা, এইবার তোমরা বলবে স্যার এখানে তো এখানে যেমন 3s2, 3p5, আপনি যেমন বললেন NS2, NP5, এই হচ্ছে আমাদের কমন অ্যারেঞ্জমেন্ট হবে, আমি একটু আগে তোমাদের বলেছি। তো এখানে তো এই কমন অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে না, আমি কমন অ্যারেঞ্জমেন্ট বলতে এইটার কথা বলছি, NS2 NP5 হচ্ছে, ঠিক আছে। দেখো এখানেও দেখো n এর ভ্যালু 2 হয়েছে, তো 2s2 2p5, এখানে দেখো n এর ভ্যালু 3 হয়েছে, 3s2 3p5। এখানে দেখো কী হচ্ছে, এখানে তো 4s2 আর তার মাঝখানে 3d ঢুকছে, তারপরে 4p5 হচ্ছে। অ্যাকচুয়ালি মনে রাখবে এটা হচ্ছে হান্টসের নিয়ম অনুযায়ী এই হচ্ছে রেগুলেশন হয়, অর্থাৎ 1s2 এর পর 2s2তে ঢোকে, তারপর 2p6-এ ঢোকে, তারপর 3s2তে ঢোকে, তারপর 3p6-এ ঢোকে, এইভাবে তোমাদের ইলেকট্রনগুলো ঢুকতে থাকে। কিন্তু যদি তুমি নর্মাল কনফিগারেশন দেখো, উইকিপিডিয়া বা অন্য জায়গায় দেখো, তখন কী হয়? 3গুলোকে সব একদিকে রাখা হয়, তারপর 4গুলোকে সব একদিকে রাখা হয়। সেই অনুযায়ী 3d চলে আসবে 4s এর জায়গায়, আর 4s চলে যাবে 3dর জায়গায়। তো এইটা আর এইটা মিলে আমাদের শেষ কক্ষপথ তৈরি করবে।
ঠিক আছে। তো এখানে তুমি দেখো এনের যে ভ্যালু হচ্ছে, এই জায়গায় এনের আমাদের ভ্যালু কত হচ্ছে 4, ঠিক আছে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ব্রোমিনের জন্য কত হবে তোমাদের 4, সব থেকে বড় কোনটা 4, তো 4 হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেটা কী হবে 4, ঠিক আছে। নেক্সট যদি আমি আয়োডিনের জন্য দেখি, আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 53। অ্যাসিডিন আমরা যাবো না, কারণ অ্যাসিডিন হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ওই জন্য অ্যাস্টাটিনকে নিয়ে আমরা কাজ করব না, শুধু অ্যাস্টাটিনের আমরা অ্যাটমিক নাম্বারটা জেনে রাখবো। অ্যাস্টাটিন এই হ্যালোজেন মৌলগুলো যখন আলোচনা করা হয় তখন অ্যাসিডিনকে বাদ দেওয়া হয়, এই কারণে বাদ দেওয়া হয় কারণ অ্যাসিডিন হচ্ছে রেডিও অ্যাক্টিভ। অ্যাসিডের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় তোমাদের 85, এইটুকুই আমরা জেনে রাখবো, ঠিক আছে। আচ্ছা, এর যে অ্যারেঞ্জমেন্ট হয় আয়োডিনের সেটা হয় 2, 8, 18, 18, 7, ঠিক আছে। এখানে দেখো 2 আর 7 ছিল, এখানে 2, 8, 7 হলো, এখানে 2, 8, 18, 7 হলো, এখানে 2, 8, 18, 18, 7 এলো, ঠিক আছে। এগুলো একটু মুখস্থ রাখবো, অনেক সময় পরীক্ষার সময় পড়ে যায়, ঠিক আছে। তো এর কি অ্যারেঞ্জমেন্ট হবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, তারপর তোমাদের আবার নিচে লিখছি আমি 4p6, এই পর্যন্ত নর্মালি সবার মনে থাকে। এরপরে একটু তোমাদের ওই ছক কেটে দেখে নিতে হয় টিক মেরে মেরে, ঠিক আছে। এরপর তোমাদের 5s হয়, 5s2 হয়, তারপর তোমাদের 4d10 হবে, তারপর তোমাদের 5p5 হবে, ঠিক আছে। এবার দেখো এর ক্ষেত্রে কী হয়, এর ক্ষেত্রে লাস্ট কোয়ান্টাম নাম্বার হচ্ছে সবথেকে বড়গুলো, কোনটা বড় দেখো 5 আর 5 যেগুলো সেগুলো একদিকে রাখা হয়, তো এক্ষেত্রে এনের ভ্যালু হয় তোমাদের 5, এক্ষেত্রে এনের ভ্যালু কী হয় তোমাদের 5। তো আশা করি বুঝতে পারছো আয়োডিনের ক্ষেত্রে তোমাদের হয় এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়, এগুলো এক লাইনে লিখতে হয়, এদিকে আমার জায়গা আছে তবু আমি ভেঙে লিখলাম এদিকে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কী হয় 5, এটা হান্সের নিয়ম অনুযায়ী এইভাবে হয়, কিন্তু নর্মালি যখন লেখা হয় তখন সবথেকে বড় মানে 1গুলোকে একদিকে রাখা হয়, 2গুলোকে একদিকে, 3গুলোকে একসাথে, 4গুলোকে একসাথে, 5গুলোকে একসাথে রাখা হয়। সেই অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখি এখানেও কমন যে অ্যারেঞ্জমেন্ট কনফিগারেশন হবে NH2 NP5, যেখানে এনের ভ্যালু হচ্ছে তোমাদের 5 হয়ে যাবে। তুমি ক্লিয়ারলি দেখতে পেলে এখানে যে কটা লেখা ছিল ডান দিকে তোমাদের সবকটা আমি প্রুভ করে দেখালাম। এবার দেখো আয়োডিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছ লাস্টে 7টা আছে, তো 8টা হলে স্টেবল হবে, তার মানে একটা দরকার, ভ্যালেন্সি 1। ব্রোমিনের দেখো লাস্টে 7টা আছে, একটা নিলে অষ্টক পূর্ণ হবে, ভ্যালেন্সি 1। ক্লোরিনের দেখো লাস্টে 7টা আছে, একটা নিলে অষ্টক পূর্ণ হবে, ভ্যালেন্সি 1। ফ্লোরিনেরটা তো প্রথমেই বলে দিয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো আমরা জানি কেতে সর্বোচ্চ কটা ইলেকট্রন ধরতে পারে সেটা ডিপেন্ড করে কেতে এনের ভ্যালু কি। আমরা জানি কেতে এনের ভ্যালু হচ্ছে 1, 2n² মানে এখানে কী হবে 2, কেতে সর্বোচ্চ কটা ঢুকতে পারে 2টো, ঠিক আছে। সিমিলারলি এলে এনের ভ্যালু কি, এলে এনের ভ্যালু হচ্ছে 2, তাহলে এই ফরম্যাটে 2n² হচ্ছে ফর্মুলা, সেই অনুযায়ী এখানে কটা ঢুকতে পারে দেখো 2 × 2² মানে 4, 4 2 8, এলে তার মানে 8টা ঢুকতে পারে, ঠিক আছে। এম এ কটা ঢুকতে পারে, এনের ভ্যালু হচ্ছে এম এর ক্ষেত্রে 3, ঠিক আছে, সরি 3 3 9, 9 2 18, ঠিক আছে। তো এই 18টা ঢুকতে পারে। তো ক্লিয়ারলি তুমি দেখো এইখানে আমি যেগুলো লিখলাম এই এন বলতে অ্যাকচুয়ালি শেষ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে বোঝায়, অর্থাৎ লাস্ট ইলেকট্রন এল কক্ষপথে ঢুকবে, কারণ এনের ভ্যালু হচ্ছে 2। আর এ পাশেও দেখো আমরা এখানে কী লিখেছি, এল এর জন্য এনের ভ্যালু হচ্ছে 2, এই দেখো, ঠিক আছে। অর্থাৎ এই যদি তোমাদের এরকম যদি সাবশেল অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেয়, দিয়ে যদি বলে যে এই রকম ধরো দিয়ে দিল ফ্লোরিন বা 2,7 এসব লিখে দিল না, এইরকম দিয়ে দিল, এইরকম দিয়ে দিল, দিয়ে যদি বলে যে এখানে এনের ভ্যালু কত বা শেষ সাবশেল বা শেল অ্যারেঞ্জমেন্ট কী হবে, তোমরা বলবে শেষ শেল হবে এল, কারণ এনের ভ্যালু এখানে 2, সবথেকে বৃহত্তম ভ্যালু হচ্ছে এনের ভ্যালু হয়, আর সেটা কী হবে 2, তার মানে 2 কার জন্য হয়, এলের জন্য হয়, সেই জন্য এখানে শেষ ইলেকট্রন এল কক্ষপথে ঢুকবে, শেলে ঢুকবে, ঠিক আছে। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ক্লোরিনের জন্য দেখো একটু পরে প্রশ্নও আছে, সেখানে আরও তোমাদের বেটার বলবো। ক্লোরিনের জন্য দেখো ক্লোরিনে তোমাদের এনের ভ্যালু হচ্ছে 3, তাহলে এনের ভ্যালু 3, তার মানে এম এ এনের ভ্যালু 3 হয়, তার মানে শেষ ইলেকট্রন এম কক্ষপথে ঢুকবে, ঠিক আছে। ব্রোমিনের জন্য দেখো এনের ভ্যালু হচ্ছে 4, সবথেকে বড় কোনটা, এখানে বাঁচতে বাঁচতে যাবে, যদি এরকম অ্যারেঞ্জমেন্ট দেওয়া থাকে আর তোমাদের যদি বলে যে ব্রোমিনের বা এই এলিমেন্টের, ব্রোমিনের বললে তো দ্রুত বুঝতে পারবে, যদি বলে এই এলিমেন্টের শেষ কক্ষপথ কী হবে, তোমরা দেখবে যে এইখানে সবথেকে বড় কী আছে, 4 আছে, দেখো সব কটা যে লেখা আছে নাম্বার তার মধ্যে বড় কোনটা আছে 4, তোমরা এই 6টাকে ধরবে না বা 10টাকে ধরবে না, কেন, কারণ এগুলো মাথা লেখা আছে, আমি বেজে লেখা কথাগুলো বলছি, কোফিশিয়েন্টের কথা বলছি, 1 2 3 3 এইরকম কথা বলছি। তো 4 আর 4 সবথেকে বড়, এনের ভ্যালু এখানে 4, ক্লিয়ার হয়েছে। 4 কার জন্য এনের ভ্যালু 4 হয়, আমরা জানি KLMN, এনের জন্য এনের ভ্যালু 4 হয়, ঠিক আছে। আমি দেখো এখানে এম পর্যন্ত লিখেছি, এম পর্যন্ত লিখেছিলাম, যদি আমি এন লিখতাম তাহলে এনের জন্য এনের যে ভ্যালু হয় সেটা হয় আমাদের 4,
ঠিক আছে। এবং সেক্ষেত্রে এম এ কতগুলি ইলেকট্রন থাকে আমরা সবাই জানি যে 4a² মানে 16 ইন্টু 2 মানে 32টি ইলেকট্রন থাকবে। একই ফর্ম্যাট অনুযায়ী 2n² এই ফর্মুলা অনুযায়ী তোমাদের অ্যাপ্লাই হয়, ঠিক আছে। এটা খাতায় লেখো, বেটার তোমরা বুঝতে পারবে, স্ক্রিনশট নিয়ে কিছু বোঝা যায় না, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি যে ব্রোমিনের জন্য এনের ভ্যালু হচ্ছে 4, এনের ভ্যালু 4 কার জন্য হয়, এনের জন্য হয়, বড় হাতে এনের জন্য হয়। তার মানে ব্রোমিনের যে শেষ ইলেকট্রন সেটা আমাদের এন কক্ষপথে ঢুকবে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আয়োডিনের জন্য দেখো, আয়োডিনের আমাদের সবথেকে বড় কোফিশিয়েন্ট কী আছে এখানে 5, কার জন্য এনের ভ্যালু 5 হয়, KLMNO, ও এর জন্য এনের ভ্যালু আমাদের 5 হয়, ও কক্ষপথের জন্য এনের ভ্যালু আমাদের 5 হয়, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে আয়োডিনের যে শেষ কক্ষপথ সেটা হবে আমাদের ও কক্ষপথ, ঠিক আছে। তো এইভাবে তোমাদের পুরো ব্যাপারটা বুঝে সুঝে ব্যাপারটাকে করতে হবে, নইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওকে, এবার চলো আমরা নেক্সট যে স্লাইড আছে সেই স্লাইডে আমরা যাব। দেখো আমরা নর্মালি জানি যে হ্যালোজেন বলো আর যে কোনো গ্রুপ বলো, যখন আমরা ডাউন দ্য গ্রুপ যাই, অর্থাৎ যখন আমরা নিচের দিকে যাই, তখন আমাদের অ্যাটমিক সাইজ বাড়তে থাকে, ঠিক আছে। কেন বাড়তে থাকে? কারণ দেখো প্রোটনের সংখ্যা বেড়ে যায়। আমরা অ্যাটমিক নাম্বার বেসিক্যালি কী বুঝি? অ্যাটমিক নাম্বার বলতে অনেকে বলে ইলেকট্রন সংখ্যা, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাটমিক নাম্বার বলতে বোঝায় প্রোটন সংখ্যা, ঠিক আছে। প্রোটন সংখ্যাকে অ্যাটমিক নাম্বার বলে। অ্যাকচুয়ালি যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, সেই জন্য প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, সেই জন্য অনেক সময় অ্যাটমিক নাম্বার মানে ইলেকট্রন সংখ্যাকে ধরা হয়, কিন্তু অ্যাটমিক নাম্বার বলতে অ্যাকচুয়ালি প্রোটন সংখ্যাকে বোঝানো হয়, ঠিক আছে। তুমি যদি ফ্লোরিনে দেখো, ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 9, ঠিক আছে। তুমি যদি ক্লোরিনকে দেখো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 17। তুমি যদি ব্রোমিনকে দেখো, ব্রোমিনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 35। তুমি যদি আয়োডিনকে দেখো, আয়োডিনের অ্যাটমিক নাম্বার কত আমরা জানি 53। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এতে 9টা প্রোটন আছে, এতে 17টা প্রোটন আছে, এতে 35টা প্রোটন আছে, এতে 53টা প্রোটন আছে। তার মানে প্রোটনের তো ভর আছে না। তাহলে তুমি বলো বেসিক্যালি এই 9টা যে প্রোটন আছে, ঠিক আছে, তাহলে এর ভর ডেফিনেটলি বেশি হবে, ঠিক আছে। ক্লোরিনের ভর ফ্লোরিনের থেকে আরও বেশি হবে, ব্রোমিনের ভর ফ্লোরিন এবং ক্লোরিনের থেকে আরও বেশি হবে, আয়োডিনের ভর ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের থেকে আরও বেশি হবে। আমরা জানি অ্যাসিডিনকে এর মধ্যে নেওয়া হয় না, যদি আমি অ্যাসিডিনকে নেই তাও কারেক্টই হবে এখানে, এই অনুযায়ী কারেক্ট হবে 85 এখানে, ঠিক আছে। তো সব থেকে যদি ভারী হ্যালোজেন বলা হয় রেডিও অ্যাক্টিভ, সেটা হচ্ছে অ্যাস্টাটিন। আর সব থেকে যদি নন রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় নয় এমন ভারী হ্যালোজেন বলা হয় সেটা হবে আমাদের আয়োডিন। ভারী এর মধ্যে সব থেকে কোনটা? অ্যাস্টাটিন। কিন্তু বলতে পারো যে আয়োডিন হচ্ছে নন রিঅ্যাক্টিভ হ্যালোজেন, যেটা সব থেকে ভারী সেটা হচ্ছে আয়োডিন হবে, ঠিক আছে। এটা গেল প্রথম ইনফরমেশন তোমাদের এখানে দিলাম। এটা আমি মুছে দিচ্ছি কারণ এখানে বেসিক্যালি আমরা অ্যাটমিক সাইজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে, ভর নিয়ে আলোচনা করবো না, যদিও তোমাদের বলে দিলাম। এবার একটা দেখো, তার মানে এখানে আমরা কি দেখলাম? যত আমরা নিচের দিকে যাব তত আমাদের ভর কী হবে? বাড়বে। যত আমরা নিচের দিকে যাব তত আমাদের ভর কী হবে? বাড়বে, ঠিক আছে। ডাউন দ্য গ্রুপ আমি GRP বলে লিখছি, এটা হচ্ছে গ্রুপ। গ্রুপে যত আমরা নিচের দিকে যাব ভর আমাদের কী হবে? তত বাড়বে। এই ছোটোটা দিয়ে আমি তোমাদের এখানে বলে দিলাম। কারণ সব থেকে হালকা এখানে ফ্লোরিন, আর ফ্লোরিনের সাইজ যেটা সেটা খুবই ছোট হয়, মানে যা হওয়ার কথা ছিল তার থেকেও ছোটো হয় ফ্লোরিন। এর অনেক কারণ আছে এবং এই কারণের ফলে অনেক এফেক্টও হয়, ঠিক আছে। কারণ সব থেকে রেডিও অ্যাক্টিভ যদি বলতে পারো আমাদের হ্যালোজেনে, সেটা কী হয়? আমাদের অ্যাস্টাটিন হয়। অ্যাস্টাটিন ভারী হয় কিন্তু রেডিও অ্যাক্টিভ হওয়ার কারণে ওকে আমরা এর মধ্যে ধরি না, ঠিক আছে। এবার দেখো অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ আর ভরের মধ্যে পার্থক্য আছে। অ্যাটমিক সাইজ কাকে বলা হয়? যেমন তুমি যদি শুধু ফ্লোরিনের কথা বলছি, যদি ফ্লোরিনকে দেখো, ফ্লোরিনের এই হচ্ছে তোমাদের নিউক্লিয়াস, তারপরে একটা কক্ষপথ আছে, সেই কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরছে? 2টো ইলেকট্রন ঘুরছে। আর তারপরে তুমি যদি দেখো তারপরে আরেকটা কক্ষপথ আছে, সেই কক্ষপথে কটা ইলেকট্রন ঘুরছে? 7টা। 1 2 3 4 5 6 7, 7 ইলেকট্রন। এটা হচ্ছে ফ্লোরিনের জন্য হলো, ঠিক আছে। আর আমি সেম জিনিসটা যদি আমি ক্লোরিনের জন্য দেখি, ক্লোরিনের শেষ মাঝখানে আমাদের নিউক্লিয়াস আছে, তারপরে আমাদের কটা আছে? সেম 2টো, 1টা 2টো, তারপরেরটায় কটা আছে? 7টা, 1টা মানে 8টা, 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তারপরেরটায় কতগুলো আছে? 7টা। 1 2 3 4 5 6 7। তুমি ক্লিয়ারলি একটা জিনিস দেখো, এইটা হচ্ছে ক্লোরিন, তুমি দেখো সাইজ বেড়ে গেল। ক্লোরিনের কিন্তু বেশি হলো ফ্লোরিনের থেকে। ক্লোরিনের যে সাইজ সেটা দেখো ফ্লোরিনের থেকে বেশি হয়ে গেল। অর্থাৎ যত ইলেকট্রন বাড়বে, প্রোটন সংখ্যা বাড়ছে মানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তত তাদেরকে সাজানোর জন্য এক্সট্রা একটা করে কক্ষপথ কী হবে? অ্যাড হতে থাকবে। ফ্লোরিনে দেখো 2টো কক্ষপথ,
ক্লোরিনে দেখো একটা দুটো তিনটে কক্ষপথ চলে গেল। সিমিলারলি যদি ব্রোমিন দেখো আরেকটা কক্ষপথ এক্সট্রা অ্যাড হবে, তো যদি আয়োডিন দেখো আরেকটা কক্ষপথ এক্সট্রা অ্যাড হবে। তো এখানে কী হচ্ছে বেসিক্যালি অ্যাটমিক যে সাইজ সেটা দেখো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ক্লোরিন দেখো ছোটো, তারপর ক্লোরিন, তারপর দেখো ব্রোমিন, অর্থাৎ বড় হতে থাকবে। এর থেকে আমরা কী আইডিয়া করতে পারি যে অ্যাটমিক সাইজ যত গ্রুপে আমরা নিচের দিকে যাব তত আমাদের বাড়বে। কেন বাড়ে? কারণ যত ইলেকট্রন সংখ্যা বাড়ে তত শেলও বাড়ে, অর্থাৎ কক্ষপথও বাড়ে, আর যত কক্ষপথ বাড়বে তত আমাদের কী হবে, অ্যাটমিক সাইজও বেড়ে যাবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তো আমরা এখানে কি বলতে পারি, যত আমরা গ্রুপে নিচের দিকে যাব তত আমাদের অ্যাটমিক সাইজ এস কী হবে, বাড়বে। ঠিক আছে, এটা আমরা ভরের জন্য বলেছিলাম, এটা আমরা অ্যাটমিক সাইজের জন্য ডিরেক্ট বললাম। তো তোমাদের যদি এখানে বলে যে আপনি স্যার ট্রেন্ডটা একবার লিখে দেখান, যদি ট্রেন্ড লিখতে বলে, জাস্ট মিনিট, তখন ট্রেন্ড কী লিখব? প্রথমে আমাদের থাকবে ফ্লোরিন, তারপরে আমাদের ক্লোরিন, তারপরে আমাদের ব্রোমিন, তারপরে আমাদের আয়োডিন। ঠিক আছে, আমরা বলেছিলাম অ্যাসিডিনকে আমরা নেব না, এই হচ্ছে ট্রেন্ড। ঠিক আছে, দিস ইজ দ্য ট্রেন্ড হেয়ার। অ্যাসিডিন তোমাদের পরীক্ষাতেও আসবে না, কারণ ওটা রেডিও অ্যাক্টিভ হয়, কখনো ছোটো হয়ে যায় কখনো বড়ো হয়ে যায়, রেডিও অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। ঠিক আছে, তো ফ্লোরিনের ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে যত আমরা নিচের দিকে নামবো মানে হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে তত আমাদের অ্যাটমিক সাইজ কী হবে, বাড়তে থাকবে। তার মানে সবথেকে বড় কার সাইজ হবে, হ্যালোজেনে আয়োডিন হবে। অ্যাকচুয়ালি বলি অপশানে তোমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনই থাকবে, অ্যাসিডিন থাকবে না। ঠিক আছে, তো আয়োডিন সব থেকে বড় হবে, আর ছোটো সব থেকে কার হবে, ফ্লোরিনের সব থেকে ছোটো হবে। ফ্লোরিনের এক্সেসিভলি স্মল হয়। ঠিক আছে, ধাতব ধর্ম দেখো, এর আগে একটা জিনিস তোমাদের এখানে বলা দরকার, এখানে স্ফুটনাঙ্ক গলনাঙ্ক লিখে রেখে দিয়েছি। আচ্ছা চলো নেক্সট স্লাইডে বলে দিই, এখানে একটা জিনিস বলে দিই তোমাদের। ধাতব ধর্ম মনে রাখবে অ্যাটমিক সাইজের মতোই হয়, অর্থাৎ গ্রুপে যত তুমি ডাউন দ্য গ্রুপ যাবে তত তোমার ধাতব ধর্ম বাড়বে। তার মানে বেসিক্যালি ফ্লোরিন হচ্ছে সব থেকে বেশি অধাতু, এখানে ফ্লোরিন হচ্ছে মোস্ট নন মেটালিক। নন মেটালিক মানে কি, মেটালিক নয় যা। আর আয়োডিন হচ্ছে মোস্ট মেটালিক, যদি আয়োডিন পর্যন্ত আমরা নিই। ঠিক আছে, মোস্ট মেটালিক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এটুকু বুঝতে পারলে। সব থেকে অধাতুকে ফ্লোরিন, আর সব থেকে ধাতুকে আয়োডিন। ঠিক আছে, মনে রাখবে অ্যাটমিক সাইজের ওপরই ধাতব ধর্ম নির্ভর করে, মানে অ্যাটমিক সাইজ কার উপর নির্ভর করে, ইলেকট্রন সহজের উপর নির্ভর করে, তো ধাতব ধর্ম নির্ভর করে, তার উপরই স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এবং ঘনত্ব সবই নির্ভর করে। তো সিমিলার প্যাটার্ন এখানে দেখা যাবে, গ্রুপে যত আমরা নিচে যাব তত আমাদের ফুটো বাড়বে, গল বাড়বে, ঘনত্ব বাড়বে। ঠিক আছে, গ্রুপে যত আমরা নিচে যাব স্ফুটনাঙ্ক বাড়বে, গলনাঙ্ক বাড়বে, ঘনত্ব বাড়বে। ঠিক আছে, কেন? কারণ তোমাদের মনে করে দেখো মেটালগুলো সব থেকে বেশি ঘনত্বযুক্ত হয়, আর সব থেকে বেশি ঘনত্বযুক্ত এখানে কে আছে, সব থেকে বেশি মেটালিক ক্যারেক্টার যার আছে সেটা কে, আয়োডিন। তাহলে যত আমরা নিচের দিকে যাব তত আমাদের ঘনত্বও বাড়বে, আর যত ঘনত্ব বাড়বে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব বেড়ে যাবে। ঠিক আছে, কারণ ধাতুগুলোর দেখো কেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়ে সেটা তোমাদের বুঝতে হবে। আমি ফ্লোরিনকে নিচ্ছি, ফ্লোরিন হচ্ছে গ্যাস, একটা পাত্রে সাপোজ ধরো ফ্লোরিন আছে, ফ্লোরিনের মলিকিউলগুলো কী হবে, এরকম ছিটিয়ে ছিটিয়ে বেড়াবে। ঠিক আছে, এদিক ওদিক। ঠিক আছে, এ ওর গায়ে গুঁতো খাবে, ওর গায়ে গুঁতো, গ্যাস তো ফ্লোরিন, এটা ফ্লোরিন হচ্ছে তোমাদের গ্যাস। আর আমি যদি আয়োডিনকে দেখি, আয়োডিন হচ্ছে এরকম একটা সলিড, এবং দেখতে আয়োডিন হচ্ছে বেগুনি কালারের হয়, ব্ল্যাকিশ হয়, বেগুনি ব্ল্যাকিশ। ঠিক আছে, এটা হচ্ছে আয়োডিন, আই ফর আয়োডিন। তো আয়োডিন একটা সলিড, এই হচ্ছে আয়োডিন পড়ে আছে, আর এটা একটা গ্যাস। ঠিক আছে, এবার তুমি বলো মলিকিউলগুলোর আকর্ষণ, ইন্টার মলিকিউলার ফোর্স, অণুগুলোর মধ্যে আকর্ষণ কঠিনে বেশি হয় নাকি গ্যাসে বেশি হয়? কঠিনে বেশি হয়, সেই জন্য তো এদেরকে একটা শেপে পাওয়া যায়, গ্যাসের তো কোনো শেপই হয় না, কারণ গ্যাসের অণুগুলোকে এদিক ওদিক ছিটকে ছিটকে বেড়ায়, কারণ এদের মধ্যে যে মলিকিউলার ফোর্স, আকর্ষণ বল, সেটা ভীষণভাবে কম থাকে। ঠিক আছে, তো আকর্ষণ বল যদি কম থাকে এদেরকে অল্পই তাপ দিলে এরা আরও ছড়িয়ে যাবে, এই জন্য এদের স্ফুটনাঙ্ক কম হয়। অল্প তাপ দেওয়া মানে কি, অল্প তাপ দিলে এটা ফুটতে শুরু করবে। ঠিক আছে, অর্থাৎ ফুটতে শুরু করা বলতে কি এরা এদিক ওদিক আরও ছিটকে যাবে, অল্প তাপ, কারণ এরা অলরেডি লুজলি বাউন্ড, এদের মধ্যে আকর্ষণ বল কম, ফলে এদের মধ্যে আকর্ষণ বল কম হওয়ার কারণে এরা এমনি একে অপরের সাথে আলগা অবস্থায় আছে, একটুখানি তাপ দাও তো আরও কী হবে, আরও ছড়িয়ে যাবে। কিন্তু আয়োডিনের ক্ষেত্রে তুমি বলো, তুমি যদি তাপ দিতেই থাকো অনেকটা তাপ প্রয়োজন হবে এদের মলিকিউলগুলোকে কী করার জন্য, আলাদা করার জন্য, কারণ এরা ক্লোজলি বাউন্ড, খুব কম্প্যাক্ট অবস্থায় আছে, এই জন্য এরা কঠিন অবস্থায় আছে। আয়োডিন কিন্তু কঠিন হয়। ঠিক আছে, আয়োডিন কঠিন, একটু পরে লিখে দিচ্ছি, এটা হচ্ছে গ্যাস হয়। ঠিক আছে, এগুলো সব লিখে দেবো, এদের কালার লিখে দেবো, কারণ কালার দিয়ে প্রশ্ন পড়েছে অলরেডি রেলে, সব কটা কালার লিখে দেবো। ঠিক আছে,
এই জন্যই হচ্ছে স্ফুটনাঙ্ক ফ্লোরিনে কম হবে, আয়োডিনে বেশি হবে। গলনাঙ্ক ফ্লোরিনে কম হবে, আয়োডিনে বেশি হবে। ঘনত্ব ফ্লোরিনে কম হবে, আয়োডিনে বেশি হবে। ঘনত্ব কম দেখতেই পাচ্ছ না, গ্যাস তো, গ্যাসের ঘনত্ব কম হয়, কঠিনের ঘনত্ব অনেক বেশি হয়, ঠিক আছে। সেম কারণেই ধাতব ধর্ম ফ্লোরিনে কম হবে, আয়োডিনে বেশি হবে, ঠিক আছে। আর এইটা চলবে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এই অনুযায়ী চলবে, অর্থাৎ ফ্লোরিনে সব থেকে কম, আয়োডিনে সব থেকে বেশি, ফ্লোরিনের পর ক্লোরিনে বাড়বে, তারপর ব্রোমিনে বাড়বে, তারপর আয়োডিনে বাড়বে। ওকে, ক্লিয়ার হয়েছে? এই নিয়ে প্রশ্ন আসতে পারে, টোটাল বলে দিলাম এখানে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড। নর্মাল রুম টেম্পারেচারে হ্যালোজেন মৌলগুলোকে কী অবস্থায় পাওয়া যায় এবং তাদের কালার কেমন হয় সেটা তোমাদের বলবো। রেলে অলরেডি ব্রোমিন নিয়ে অথবা আয়োডিন নিয়ে প্রশ্ন এসছে, ইউথেও আছে তোমাদের, হয়তো আয়োডিন নিয়েই আছে। ফ্লোরিন হচ্ছে, দেখো বেসিক্যালি ফ্লোরিন এবং ক্লোরিন এরা হচ্ছে গ্যাসীয় হয়, এটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ফ্লোরিন হচ্ছে হলুদ হয়, এটা হচ্ছে সবুজাভ হলুদ হয়, সবুজ হলুদ, ঠিক আছে, সবুজাভ হলুদ দুটোই। ব্রোমিন কিন্তু তরল হয়, এটা প্রশ্ন আসে যে সাধারণ ঘরের টেম্পারেচারে, রুম টেম্পারেচারে তরল অধাতু কোনটা, সেটা হচ্ছে ব্রোমিন, লালচে বাদামি রঙের হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে আয়োডিন কিন্তু কঠিন হয় এবং বেগুনি বর্ণের কালো হয়, মানে একটু ভায়োলেট ব্ল্যাকিশ কালার হয় এর। আর অ্যাসিডিন হচ্ছে কঠিন হয়, যেহেতু তেজস্ক্রিয়, এর রং নির্বাচন করা সম্ভব নয়, তবে কালচে হয়, ঠিক আছে। নর্মালি আমরা বলতে পারি কালচে টাইপের হয়, ব্ল্যাকিশ কালার হয় এর, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের পরবর্তী স্লাইড। এইগুলোকে ডাইরেক্ট মুখস্থ রাখবে, ঠিক আছে, ভাবার কোনো বিষয় নেই এখানে, বোঝার কোনো বিষয় নেই, ডাইরেক্ট মুখস্থ রাখো, ডাইরেক্ট পরীক্ষাতেই পড়ে। চলো পরের স্লাইডে। আয়নাইজেশন এনার্জি হ্যালোজেনের ক্ষেত্রে। দেখো আয়নাইজেশন এনার্জি কাকে বলে সেটা আগে বলে দিই। ধরো এখানে একটা তোমাদের অ্যাটম আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটা অ্যাটম। ওকে, এই অ্যাটমটা কেমন অ্যাটম? অ্যাটম মানে পরমাণু, ঠিক আছে। এই অ্যাটমটা কেমন অ্যাটম? এই অ্যাটমটা হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিঙ্গেল মানে একক, এবং চার্জহীন, নিউট্রাল অ্যাটম, ঠিক আছে, চার্জহীন। এবং এই অ্যাটম থেকে যদি তুমি একটা ইলেকট্রন বার করে দিতে চাও, পয়েন্ট টু বি নোটেড, রিমুভ করতে চাও, ইলেকট্রনকে কী করছো তুমি? রিমুভ করছো, বার করছো, তাহলে যে পরিমাণ এনার্জি এখানে তোমাকে দিতে হচ্ছে, ঠিক আছে, যে পরিমাণ এনার্জি তোমাকে এখানে কী করতে হচ্ছে? ইউজড হচ্ছে, যে পরিমাণ এনার্জি এখানে ইউজড হচ্ছে সেটাকে আমরা কী বলি? আয়নাইজেশন এনার্জি বলি, ঠিক আছে। রিমুভ করার জন্য, একটা ইলেকট্রনকে রিমুভ করার জন্য যে পরিমাণ এনার্জি এখানে লাগছে, ডেল্টা মানে এখানে এনার্জি, সেই পরিমাণ এনার্জিকে আমরা কী বলি? আয়নাইজেশন এনার্জি বলি, ঠিক আছে। এবার দেখো হ্যালোজেনের ক্ষেত্রে মনে রাখবে, যত তুমি গ্রুপে নিচের দিকে যাবে, যত তুমি গ্রুপে, এটা মনে রাখবে, যত তুমি গ্রুপে, জিআরপি মানে গ্রুপ, যত তুমি গ্রুপে নিচের দিকে যাবে তত আয়নাইজেশন এনার্জি কী হবে? কমবে, তত আয়নাইজেশন এনার্জি কী হবে? তোমার কমবে। এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যদি দেখো ফ্লোরিনের আয়নাইজেশন এনার্জি ক্লোরিনের থেকে বেশি হবে, সিমিলারলি ক্লোরিনের আয়নাইজেশন এনার্জি ব্রোমিনের থেকে বেশি হবে, সিমিলারলি ব্রোমিনের আয়নাইজেশন এনার্জি আয়োডিনের থেকে কী হবে? বেশি হবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো। এবার একটা জিনিস দেখো, কেন এটা হয় সেটা বলে দিই। যদি তুমি ফ্লোরিন অ্যাটমকে দেখো, তাহলে ফ্লোরিনের অ্যাটমের চারপাশে দুটো কক্ষপথ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে 2 আর হচ্ছে 7, ঠিক আছে। ক্লোরিনের অ্যাটমের চারপাশে 3টে কক্ষপথ থাকে, ব্রোমিনের চারপাশে 4টে কক্ষপথ থাকে, ঠিক আছে। সিমিলারলি আয়োডিনের চারপাশে মানে বিশাল বড় হয়, 5টা কক্ষপথ থাকে, ঠিক আছে। তো ম্যাচ হয়ে গেল ব্রোমিন আর আয়োডিন। তো তুমি দেখো, এবার আমি একটা জিনিস বলি, ভালো করে বুঝবে। ধরো ফ্লোরিনের শেষ কক্ষপথ এইটা, এটা একটা ইলেকট্রন আছে এইটা, ক্লোরিনের ক্ষেত্রে একটা ইলেকট্রন এইটা, এর ক্ষেত্রে এইটা, এর ক্ষেত্রে সাপোজ ধরো এইখানে আমি আঁকছি এইটা, ঠিক আছে। এবার তুমি যদি একে রেডিয়াস দাও, তাহলে তুমি দেখো এই হচ্ছে রেডিয়াস, সিমিলারলি এই হচ্ছে এর রেডিয়াস, সিমিলারলি এই হচ্ছে এর রেডিয়াস, সিমিলারলি এই হচ্ছে এর রেডিয়াস, ঠিক আছে। রেডিয়াস দিচ্ছি আমরা, ধরে নিচ্ছি এটা একটা বৃত্তাকার পথ। ওকে, তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই যে ইলেকট্রনটা আছে, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন, এটা ইলেকট্রন, কার সেন্টার থেকে ইলেকট্রন সব থেকে দূরে আছে? আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের সব থেকে দূরে আছে। তার মানে আয়োডিনের, ভালো করে দেখো না, আয়োডিনের সব থেকে দূরে, কারণ আয়োডিনের কক্ষপথ সব থেকে বেশি। মনে রাখবে, যত কক্ষপথ বাড়বে, শেল বাড়বে, তত ইলেকট্রন আস্তে আস্তে নিউক্লিয়াস থেকে দূরে যাবে, ঠিক আছে। তো এই নিউক্লিয়াসের ওপর ইলেকট্রনের যে অ্যাট্রাকশান সেটাও কমে যায়, কারণ এ অনেক দূরে আছে। ব্রোমিনের ক্ষেত্রে দেখো আয়োডিনের থেকে একটু কম দূরে আছে, ক্লোরিনের ক্ষেত্রে দেখো আরেকটু কম, এবং ফ্লোরিনের ক্ষেত্রে দেখো অনেক বেশি নিউক্লিয়াসের কাছাকাছি আছে ইলেকট্রনটা।
তার মানে এই ইলেকট্রনটাকে রিমুভ করতে গেলে ফ্লোরিনের ক্ষেত্রে অনেক বেশি এনার্জি প্রয়োজন হবে। ফ্লোরিনের ক্ষেত্রে অনেক কী হবে, বেশি এনার্জি প্রয়োজন হবে। কারণ প্রথম কথা, ফ্লোরিন ইলেকট্রন দিতেই চায় না, ইলেকট্রন নিতে চায়, এটা গেল প্রথম কথা। ফ্লোরিন তো ইলেকট্রোনেগেটিভ, তোমরা জানো ফ্লোরিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তো ফ্লোরিন ইলেকট্রোনেগেটিভ হওয়ার মানে কি, ফ্লোরিন ইলেকট্রন নিতে চাইছে, আর তুমি কি করছো, ওর থেকে ইলেকট্রন বার করতে চাইছো। ঠিক আছে, তার মানে ফ্লোরিনকে অনেক বেশি এনার্জি দিতে হবে যদি তুমি ওর থেকে ইলেকট্রনকে বার করতে চাও। ক্লোরিনের ক্ষেত্রে দেখো, যেহেতু ইলেকট্রন আরেকটু দূরে গেল, ফলে এই ইলেকট্রনের উপর নিউক্লিয়াস যে প্রভাব, নিউক্লিয়াসের যে অ্যাট্রাকশন, সেটা একটু কমে গেছে। ফলে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ক্ষেত্রে কম এনার্জি তোমাকে প্রয়োগ করতে হবে ইলেকট্রনটাকে রিমুভ করতে গেলে। ব্রোমিনের ক্ষেত্রে একটু কম এনার্জি প্রয়োগ করতে হবে, আয়োডিনের ক্ষেত্রে আরও কম এনার্জি প্রয়োগ করতে হবে। কেন? কারণ আয়োডিনের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ইলেকট্রন অনেক দূরে আছে, ফলে অলরেডি এই নিউক্লিয়াসের উপর ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের প্রভাব অনেক কম। এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াস দ্বারা কী আছে, অ্যাট্রাক্টেড হয়ে এই কক্ষপথে ঘুরছে। ঠিক আছে, সুতরাং এই ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের প্রভাব অনেক কমে যাবে যদি ইলেকট্রন অনেক দূরে থাকে। সুতরাং সেক্ষেত্রে কম এনার্জি প্রয়োগ করেই আমরা ইলেকট্রনটাকে কী করতে পারবো, রিমুভ করতে পারবো। যেহেতু আয়োডিনের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস অনেক বেশি হয়, মানে ইলেকট্রন অনেক দূরে অবস্থান করে, ফলে কম এনার্জি প্রয়োগ করেই আমরা কী করতে পারি, ইলেকট্রনটাকে রিমুভ করে দিতে পারি, যেটা ফ্লোরিনের ক্ষেত্রে হয় না। কারণ ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অনেক কাছাকাছি অবস্থান করে, ফলে এই ইলেকট্রনের ওপর এই নিউক্লিয়াসের প্রভাব অনেক বেশি এনার্জি এখানে প্রয়োগ করতে হয় এই ইলেকট্রনটাকে বার করে দেওয়ার জন্য। ঠিক আছে, সুতরাং ফ্লোরিনের যে আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হয় কম্পেয়ার টু আয়োডিন। ঠিক আছে, এবং ট্রেন্ডটা হচ্ছে এই হয় হ্যালোজেনের ক্ষেত্রে। ওকে, এবার চলো আমরা দেখবো ইলেকট্রোনেগেটিভিটির কী ট্রেন্ড হয়। ইলেকট্রোনেগেটিভিটির ট্রেন্ড কী হবে, মনে রাখবে, যত আমরা নিচে যাই তত অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায়, যেটা একটু আগে বললাম। যত অ্যাটমিক রেডিয়াস বৃদ্ধি পায় তত শেষ কক্ষপথে থাকা যে ইলেকট্রন, তার উপর নিউক্লিয়াসের প্রভাব অনেক কমে যায়। আবার বাইরে থেকে একটা ইলেকট্রনকে অ্যাড করতে হলে ডেফিনেটলি সেটা আরও দূরে আছে, তার উপর প্রভাব আরও কমে যায়, ফলে ইলেকট্রন নেওয়ার যে টেন্ডেন্সি সেটাও কমে যায়। ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সিকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, মনে রাখবে, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি, তাকে আমরা কি বলি, ইলেকট্রোনেগেটিভিটি। এবার ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি যত আমরা গ্রুপে নিচের দিকে যাব তত কী হবে, আমাদের কমবে। ঠিক আছে, যত আমরা গ্রুপে নিচের দিকে যাব, যত উই গো ডাউন দ্য গ্রুপ, তত কী হবে, ইট রিডিউসেস, তত এটা কমবে। কেন কমবে? কারণ দেখো, এই হচ্ছে ফ্লোরিন, সাপোজ ধরো এটা হচ্ছে ফ্লোরিন, কটা কক্ষপথ আছে, দুটো। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রন। তো ফ্লোরিনের যে ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে, তার উপর নিউক্লিয়াসের যথেষ্ট প্রভাব থাকে। কিন্তু এই হচ্ছে আয়োডিন, সাপোজ ধরো, ঠিক আছে, একটা, দুটো, তিনটে, চারটে অ্যান্ড পাঁচটা। ঠিক আছে, এই হচ্ছে আয়োডিন, সাপোজ ধরো। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ অনেক দূরে আছে আয়োডিনের শেষ কক্ষপথে থাকা ইলেকট্রন, এর ওপরেই নিউক্লিয়াসের প্রভাব কম। তার উপরে যদি এইখানে আর একটা ইলেকট্রন আছে, তাকে যদি এ গ্রহণ করতে চায়, তখন বলো এর ওপর টান তো আরও কমে যাবে। ঠিক আছে, সুতরাং ইলেকট্রন গ্রহণ করার যে টেন্ডেন্সি সেটা আয়োডিনের অনেক কম থাকে ফ্লোরিনের তুলনায়। ঠিক আছে, ওই জন্য ফ্লোরিনের সারা পিরিয়ড টেবিলে ফ্লোরিনের সর্বাধিক হয়। তারপর যদি তুমি বলো অ্যাকচুয়ালি অক্সিজেনের তারপর হয়, কিন্তু যেহেতু অক্সিজেন হ্যালোজেন গ্রুপের নয়, সেহেতু আমরা ক্লোরিনকে নেব তারপরে। ঠিক আছে, তারপর হয় নাইট্রোজেনে, কিন্তু যেহেতু নাইট্রোজেন হ্যালোজেন গ্রুপের নয়, তো আমরা তারপর ব্রোমিনকে নেব, তারপর থাকবে আমাদের আয়োডিন। ঠিক আছে, অ্যাসিডিনকে আমরা এখানে ইনক্লুড করবো না। তো এই হচ্ছে ট্রেন্ড হবে, প্রথমে ফ্লোরিন সব থেকে বেশি সারা পিরিয়ড টেবিলে, তারপর হ্যালোজেন অনুযায়ী ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। ঠিক আছে, রিজন ইজ দিস, যত আমরা গ্রুপে নিচের দিকে যাব তত কী হবে, ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বা ইলেকট্রোনেগেটিভিটি কী হবে, আমাদের কমবে। কেন কমবে? কারণ অ্যাটমিক রেডিয়াস বাড়ছে, যত অ্যাটমিক রেডিয়াস বাড়বে তত শেলও বাড়বে। ফলে লাস্ট কক্ষপথে দেখো, কোনো ইলেকট্রন বাইরে থেকে এসে কোথায় অ্যাড হয়, শেষ কক্ষপথে অ্যাড হবে। শেষ কক্ষপথ এত দূরে থাকে যে ওই কক্ষপথের ওপর নিউক্লিয়াসের প্রভাব অলরেডি কমে যায়, ফলে বাইরে থেকে আবার একটা ইলেকট্রনকে অ্যাড করার জন্য যে টেন্ডেন্সি, সেটা ওর কী হয়, কমে যায়। সেই জন্য ফ্লোরিনে বেশি হবে, আয়োডিনে অনেক কমে যাবে, মাঝখানে এরা থাকবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট ট্রেন্ড। নেক্সট হচ্ছে ইলেকট্রন গেইন এনথালপি। কোনো একটি ইলেকট্রনকে নেওয়ার জন্য যে পরিমাণ এনার্জি একটি একক নিউট্রাল গ্যাসীয় পরমাণু থেকে বাইরে আসে। ধরো সাপোজ এখানে তোমাদের আছে হচ্ছে, আচ্ছা তার আগে আমি ট্রেনটা বলে দিই, সেটা হচ্ছে গ্রুপ যদি দেখো, এবং গ্রুপে যদি তুমি হ্যালোজেন গ্রুপে যদি তুমি নিচের দিকে নামো, তাহলে তুমি দেখবে ইলেকট্রন গেইন এনথালপি তোমার কমবে। কী হবে, তোমাদের কমবে। ঠিক আছে, এই হিসেব অনুযায়ী প্রথমে আমাদের ফ্লোরিন, তারপর আমাদের ক্লোরিন, তারপর আমাদের ব্রোমিন, তারপর আমাদের আয়োডিন হওয়ার কথা ছিল, বাট হবে না। মনে রাখবে,
ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি ফ্লোরিনের থেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে খুব দারুণ একটা জিনিস। আমি তোমাদের এখানে ট্রেন্ডটা একবার লিখে দিচ্ছি। ট্রেন্ড হচ্ছে তোমাদের কি, ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি ইজ গ্রেটার দ্যান ফ্লোরিন। ঠিক আছে, তারপর তো ব্রোমিন, আয়োডিন আসে, আর হ্যালোজেন গ্রুপেরই ইলেকট্রন গেইন এনথালপি সব থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এটা কেন হয়, ক্লোরিনের কেন বেশি হয় ফ্লোরিনের থেকে সেটা বলে দিই। হওয়া উচিত ছিল কি ফ্লোরিনের বেশি, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, কিন্তু সেটা হয় না। এটা কেন হয় সেটা বলে দিই। দেখো দেখো এই হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের এই হচ্ছে তোমাদের নিউক্লিয়াস। তো প্রথম কক্ষপথে 2টো, তার পরের কক্ষপথে 8টা, তার পরের কক্ষপথে আমাদের 7টা, এই তো হয় 17 অ্যাটমিক নাম্বার। আর ফ্লোরিনের এই হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ক্লোরিন সিএল। ফ্লোরিনের হচ্ছে প্রথম কক্ষপথে 2টো, তার পরের কক্ষপথে 7টা, ক্লিয়ার আউট হয়ে যায় 9 অ্যাটমিক নাম্বার ফ্লোরিন। ঠিক আছে, তো বাইরে কোনো ইলেকট্রন সাপোজ ধরো আছে। ঠিক আছে, আর পয়েন্ট টু বি নোটেড এখানে বলা হয়েছে একটি ইলেকট্রন। এবার এর সাথে ইলেকট্রোনেগেটিভিটির একটা পার্থক্য আছে, সেটাও তোমাদের বলে দেবো। এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনকে ক্লোরিন নিয়ে খুশি হবে নাকি ফ্লোরিন নিয়ে খুশি হবে? তুমি দেখতে পাচ্ছ ক্লোরিনের যে কক্ষপথ সেটা হচ্ছে এম কক্ষপথ, KLM কক্ষপথ। ঠিক আছে, এম কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 18টা থাকতে পারে। ঠিক আছে, আর তুমি দেখতে পাচ্ছ ফ্লোরিনের যে কক্ষপথ সেটা হচ্ছে তোমাদের এল কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। তাহলে এখানে ঘর ফাঁকা আছে কটা? 18টা থাকতে পারে, আছে 7টা, 11টা ঘর ফাঁকা আছে। এখানে দেখো আছে 7টা, থাকতে পারে 8টা, একটা ঘর ফাঁকা আছে। তো ফ্লোরিন নিতে তো চাই ইলেকট্রন, কিন্তু শেষ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলো বলে যে ভাই তুই আসিস না, তুই আসলে আমাদের জায়গা কমে যাবে। কারণ দেখো অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনটা আসবে আর এখানে যে ইলেকট্রনগুলো আছে সবাই নেগেটিভ, তড়িৎ নেগেটিভ হয় ইলেকট্রন। তো একে অপরকে এমনিতেই বিকর্ষণ করে, তারপর যদি আরেকটা ইলেকট্রন আসে তো বিকর্ষণ আরও বেড়ে যায়, কারণ ঘর ছোট, জায়গা ছোট। 8টা থাকতে পারে, একটা ঘরই ফাঁকা আছে। সুতরাং তুমি ভাবো না, তোমার ঘরে সাপোজ ধরো তোমার বাড়িতে একটা ঘর ফাঁকা আছে, সেখানে যদি 5-6 জন গেস্ট চলে আসে তোমার প্রবলেম হয়ে যায়। এখানে তেমনই আছে, একটা ঘর ফাঁকা, সেখানে যদি ইলেকট্রন চলে আসে অলরেডি এরা রিপালশন ফেস করছে, কারণ ফ্লোরিনের যে সাইজ সেটা খুব ছোট হয়। ঠিক আছে, এত ছোট হয় যে এখানে ইলেকট্রনগুলো একে অপরের মধ্যে বিকর্ষণ করে, এরা অখুশি থাকে, এমনি অখুশি মানে কি বিকর্ষণ করে একে অপরকে। ঠিক আছে, সুতরাং আরেকটা ইলেকট্রন চলে এলে এই বিকর্ষণটা বেড়ে যায়। অপরপক্ষে ক্লোরিনকে দেখো, এর 18টা জায়গা আছে, 7টা অলরেডি ফিল্ড, তার মানে 11টা জায়গা কী আছে? আনব্লকড আছে, ফাঁকা আছে, এমটি আছে। একটা ইলেকট্রন আসলো, এর কিছু যায় আসে না। সুতরাং ক্লোরিন খুশি হয় ইলেকট্রনকে গ্রহণ করে, অনেক বেশি খুশি হয়। ঠিক আছে, কিন্তু ফ্লোরিন খুশি হতে পারে না। ঠিক আছে, ফ্লোরিন কী হতে পারে না? ফ্লোরিন খুশি হতে পারে না। ঠিক আছে, যেহেতু ফ্লোরিন খুশি হতে পারে না, ফলে ও কম এনার্জি রিলিজ করে রাদার দ্যান ক্লোরিন বেশি এনার্জি রিলিজ করে। আর আমি একটু আগে কী বললাম, ইলেকট্রনকে নেওয়ার জন্য যে পরিমাণ এনার্জি কী হয় বাইরে আসে, মানে রিলিজড হয়, সেই পরিমাণ এনার্জিকে আমরা কী বলি? ইলেকট্রন গেইন এনথালপি বলি। ঠিক আছে, সুতরাং আমরা ক্লিয়ারলি বলতে পারি ক্লোরিনের ওই কারণে বেশি হয়, ফ্লোরিনের ওই কারণে কমে যায়। কারণ ফ্লোরিন খুশি হতে পারে না, নিতে তো চায় ডেফিনেটলি, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে বিকর্ষণ থাকে, রিপালশন থাকে, সেই জন্য ইলেকট্রনকে গ্রহণ করে ফ্লোরিন অতটা এনার্জি বাইরে দিতে পারে না। যেখানে ক্লোরিন খুশি হয়ে যায়, প্রচুর এনার্জি রিলিজ করে, এই জন্য ক্লোরিনের ইলেকট্রন গেইন এনথালপি কী হয়? বেশি হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আরেকটা জিনিস যেটা তোমাদের একটু আগে বললাম সেটা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটির সাথে এটা ডিফারেন্স কী। ঠিক আছে, ইলেকট্রোনেগেটিভিটিও মনে করে দেখো, ইলেকট্রন গেইন করার যে প্রবণতা, ঠিক আছে, প্রবণতা, টেন্ডেন্সি, একটু আগে তোমাদের লিখেছিলাম মনে করে দেখো, প্রবণতা, টেন্ডেন্সি, কিসের প্রবণতা? এইখানে একটা কথা তোমাদের লিখবো ভালো করে মাথায় রাখবে, মনে করে দেখো এখানে আমি বলেছি একটা ইলেকট্রন, পয়েন্ট টু বি নোটেড, কী বলেছি ওখানে? একটা ইলেকট্রন। এখানে দেখো বলছি এক জোড়া শেয়ার্ড ইলেকট্রন, পয়েন্ট টু বি নোটেড, এক জোড়া শেয়ার্ড ইলেকট্রন। ইলেকট্রোনেগেটিভিটির অ্যাকচুয়াল যে সংখ্যা ওইখানে আমি বলিনি আগের বার, সেখানে বলে দিই, ভেবেছিলাম লাগবে না, কারণ এত ডিপ দরকার নেই, কিন্তু এটা যখন এলো তখন এটা বলে দিই। ইলেকট্রোনেগেটিভিটির সাথে এর পার্থক্য কী? এটা হচ্ছে এনার্জি, যে পরিমাণ এনার্জি রিলিজড হয় তাকে আমরা গেইন এনথালপি বলছি। আর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে প্রবণতা, পয়েন্ট টু বি নোটেড। ইলেকট্রোনেগেটিভিটি কি? জাস্ট একটা প্রবণতা। কী করার প্রবণতা? একজোড়া শেয়ার্ড ইলেকট্রনকে গ্রহণ করার প্রবণতা। এখানে কোনো এনার্জি কাজ করে না। ঠিক আছে, এনার্জি তো ডেফিনেটলি কাজ করে, কিন্তু সেটাকে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয় না। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে টেন্ডেন্সি টু গেইন একজোড়া পেয়ার্ড, একজোড়া মানে কি? পেয়ার্ড শেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, ট্রান্সফার ইলেকট্রন নয়, শেয়ার্ড ইলেকট্রন, মানে এখানে সমযোজ্যতার ব্যাপার চলে আসছে। ঠিক আছে, তো তাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভিটি।
ক্লিয়ার হয়েছে আশা করি। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ইলেকট্রন গেইন এনথালপির সঙ্গে ইলেকট্রোনেগেটিভিটির। এবার আমরা এনসিইআরটির এমসিকিউ করব, তারপর আমরা কিন্তু চলে যাব ইউথের এমসিকিউতে। ঠিক আছে, চলো এমসিকিউ সেশন স্টার্ট করা যাক। এটা তোমাদের এনসিইআরটির প্রশ্ন, যেমনটা বললাম প্রথম 9টা হচ্ছে তোমাদের এনসিইআরটির প্রশ্ন, তারপর আবার আমরা ইউথের প্রশ্ন স্টার্ট করেছি। তো নিচের কোনটি ইলেকট্রোনেগেটিভিটির সঠিক ক্রম? একটু আগেই তোমাদের বলেছি ইলেকট্রোনেগেটিভিটি সারা পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ফ্লোরিনেরই থাকে। তো এই অপশানটা তো আমাদের এখানে দেনান্দার কেটে গেল, কারণ সামনে ফ্লোরিন নেই। এবার দেখো, প্রথমে ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপর আয়োডিন, তারপর ব্রোমিন, এটা কারেক্ট অর্ডার, সেটা আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, আচ্ছা না 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 সরি এটা কারেক্ট নয়, কারণ দেখতে পাচ্ছি আয়োডিন আগে এসছে, ব্রোমিন পরে গেছে, সুতরাং এটা তো কারেক্ট নয়। দাঁড়াও, বি আমাদের কারেক্ট, ইয়েস, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের কারেক্ট, এটাও কারেক্ট নয়, এটাও কারেক্ট নয়। চলো পরের প্রশ্ন, এর আগে সব বলে দিয়েছি ওই জন্য আর এখানে অ্যানালাইজ করছি না। পরের প্রশ্ন চলো। হ্যালোজেন গ্রুপে তড়িৎ ধনাত্মকতা মানে ইলেকট্রোপজিটিভিটি, পয়েন্ট টু বি নোটেড, এখানে ইলেকট্রোনেগেটিভিটি লেখা নেই কিন্তু, দুম করে অ্যান্সার দেবে না। নিচের মানে কি হবে অ্যাকচুয়ালি, নিচের দিকে কমবে, নিচের দিকে বাড়বে, একই থাকবে, প্রথমে কমবে তারপর বাড়বে। দেখো আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভিটি আমাদের নিচের দিকে কমবে, ঠিক আছে, আর এখানে ইলেকট্রোপজিটিভিটি বলেছে, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি যদি নিচের দিকে কমে তাহলে ইলেকট্রোপজিটিভিটি কী হবে, নিচের দিকে বাড়বে। ঠিক আছে, এখানে অ্যান্সার আমাদের কী হবে, নিচের দিকে বাড়বে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। পর্যায় সারণীতে সবথেকে বেশি তড়িৎ ঋণাত্মক নিচের কোনটা, মানে ইলেকট্রোনেগেটিভ নিচের কোনটা? অ্যান্সার হবে তোমাদের ফ্লোরিন, একটু আগে বলেছি কেন। ওকে, চলো পরের প্রশ্ন। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এটা কিন্তু রেলে পড়া প্রশ্ন, এটা এনসিইআরটির তো আছেই, প্লাস এটা কিন্তু রেলে অলরেডি পড়া প্রশ্ন, এটা রেলেরও প্রশ্ন, রেলের গ্রুপ ডিতেই পড়া প্রশ্ন এটা। ঠিক আছে, চলো। নিচের কোনটির পরমাণুর আকার সব থেকে বড়? আমরা জানি যত আমরা নিচের দিকে যাই তত আমাদের অ্যাটমিক সাইজ বা এএস বলতে পারো, সেটা আমাদের কি হয়, বাড়ে। ঠিক আছে, বৃদ্ধি পায়। আর যত অ্যাটমিক সাইজ বাড়বে তত পরমাণুর আকারও কী হবে, বাড়বে। অর্থাৎ নিচের দিকে যত আমরা যাই, নিচের দিক তত আমাদের কী হয়, অ্যাটমিক সাইজ আমাদের বাড়বে। ওকে, এবার দেখো সব থেকে নিচে কে থাকে, এটা দেখতে পাচ্ছ টোটালি হ্যালোজেন গ্রুপ তোমাদের বলা রয়েছে। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর আয়োডিন, তো শেষে আমাদের আয়োডিন থাকে। আয়োডিনের অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি 53, এবং এটারই অ্যাটমিক সাইজ সব থেকে বড় হবে। তো আয়োডিন এখানে কারেক্ট অ্যান্সার হবে। ব্রোমিনের কত হয়, আমরা জানি যে ব্রোমিনের হয় আমাদের 35, ক্লোরিনের হয় আমাদের 17, ফ্লোরিনের হয় আমাদের 9, তো সব থেকে বড় কে, যার 53। ঠিক আছে, চল পরের প্রশ্ন। নিচের কোনটির ক্ষেত্রে ইলেকট্রন নেওয়ার এনথালপি সব থেকে বেশি? 5 দাগ। ঠিক আছে, দেখো একটু আগেই তোমাদের বলেছি ইলেকট্রন নেওয়ার এনথালপিকে আমরা কী বলি, ইলেকট্রন গেইন এনথালপি বলি। ঠিক আছে, সেটা কার ক্ষেত্রে বেশি? সারা পিরিয়ড টেবিলে সব থেকে বেশি হচ্ছে ক্লোরিনের। ওকে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ক্লোরিন এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চল পরের প্রশ্ন। 17 গ্রুপে গ্যাসীয় মৌল কোনটি বা কোনগুলি? দেখো কোনটি বা কোনগুলি বলেছে, এখন কোনটি তো কোনোটাতেই নেই, কোনগুলি এখানে অ্যান্সার হবে, কারণ প্রত্যেকটাতেই একের বেশি করে আছে। আর তোমাদের একটু আগেই বলেছিলাম যে ফ্লোরিন আর ক্লোরিন এরাই হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, ফ্লোরিন আর ক্লোরিন, এইটা। ঠিক আছে, আয়োডিন হচ্ছে আমাদের কঠিন, আর ব্রোমিন এটা হচ্ছে আমাদের তরল। ঠিক আছে, গ্যাস হচ্ছে এই দুটো। অ্যাস্টাটিনও কঠিন, ঠিক আছে, এটি অ্যাস্টাটিনও তোমাদের কঠিন। ঠিক আছে, এটাও তোমাদের কঠিন হয়। পরের প্রশ্নে চলো। নিচের কোনটি জারণ ধর্মের সঠিক ক্রম? এটা একটু তোমাদের অ্যানালাইজ করে দিই, এটা তোমাদের আগে আমি বলিনি। ঠিক আছে, এটা আমি অ্যানালাইজ করে দিই। দেখো আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন যাই বলো না কেন, এরা সবাই হ্যালোজেন, এরা সবাই কিন্তু ইলেকট্রন কী করতে চায়, নিতে চায়। দে অল টেন্ডেড টু গেইন ইলেকট্রন, তারা সবাই কী করতে চায়, ইলেকট্রন নিতে চায়। শুধু ফ্লোরিন নয়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবাই। ইলেকট্রন একটি নেগেটিভ এলিমেন্ট বলতে পারো। ঠিক আছে, তো নেগেটিভ কোনো জিনিস যখন কেউ নিচ্ছে তখন সে কী হয়, সে বিজারিত হয়, আমরা জানি। ঠিক আছে, সে বিজারিত হয়। ওকে, তার মানে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই রিডিউসড হতে চায় বা বিজারিত হতে চায়। রিডিউসড হতে চায়, ঠিক আছে, বা বিজারিত হতে চায়। ওকে, তোমরা এটাও জানো যে যে নিজে বিজারিত হয় সে অপরকে কী করে, জারিত করে। নিজে যে বিজারিত হয়, বিজারিত, সে অন্যকে কী করে, জারিত করে। সে অন্যকে কী করে, জারিত করে। ঠিক আছে, জারিত করে।
তো মনে রাখবে, যার বিজারিত হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি, তার জারিত হওয়ার টেন্ডেন্সিও সব থেকে বেশি। এখানে সব থেকে ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লোরিন। ফ্লোরিন সঙ্গে সঙ্গে ইলেকট্রনকে টেনে নেয়, ঠিক আছে। সো ফ্লোরিনেরই কী হবে, বিজারণ ধর্ম মানে জারণ ধর্ম সব থেকে বেশি হবে, কারণ ফ্লোরিনের জারিত হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি। সো ফ্লোরিনেরই কিন্তু ফ্লোরিনের বিজারিত হওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি। সো ফ্লোরিনের কিন্তু জারিত হওয়ার টেন্ডেন্সিও, জারিত করার টেন্ডেন্সি সব থেকে বেশি হবে। ও নিজে বিজারিত হয়, অন্যকে জারিত করে দেয়, ঠিক আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে তোমাদের এখানে লেভেল হবে, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ নর্মাল টেন্ডেন্সি ফলো হচ্ছে। যখন আমরা নিচের দিকে যাব, যত আমরা নিচের দিকে যাব তত জারণ ধর্ম আমাদের কী হবে, কমতে থাকবে, ঠিক আছে। সো অ্যান্সার হেয়ার উইল বি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। দিস ইজ দ্য কারেক্ট অর্ডার। ওকে, ক্রম বা অর্ডার কোনটা? বি আমাদের কারেক্ট অর্ডার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটির এম কক্ষপথ পূর্ণ থাকে? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু হাটকে প্রশ্ন, ঠিক আছে। দেখো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? আমরা জানি 17, আয়োডিনের কত? 53, ব্রোমিনের কত? আমরা জানি 35। তো ক্লোরিনের যদি দেখো 287 হচ্ছে, এখানে দেখো 2, 8, 18, 18, তারপর তোমাদের 7, আর এটা দেখো 2, 8, 18 এবং 7। তুমি দেখতে পাচ্ছ এইটা আমাদের কে কক্ষপথ, এটা আমাদের এল, এটা আমাদের এম কক্ষপথ। এমে 8টা থাকতে হবে, 18টা থাকতে হবে, 18টাই আছে। এখানেও দেখো কে এল এম, 18টাই থাকতে পারে, 18টাই আছে। তো আয়োডিন আর ব্রোমিন আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ওই জন্য বি আসছি। ক্লোরিনের ক্ষেত্রে দেখো কে এল এম, এমে দেখো 7টা আছে, থাকতে পারে 18টা, একটু আগেও বলছিলাম 11টা খালি থাকে, সেই জন্য ও ইলেকট্রন নিয়ে খুশি হয়, যেটা ফ্লোরিন হতে পারে না। তো অ্যান্সার তোমাদের কী হবে? বোথ বি অ্যান্ড সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ আয়োডিন এবং ব্রোমিন দুটোই আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো পরের প্রশ্ন। সিআরটির এমসিকিউ এর লাস্ট প্রশ্ন। নিচের কোনটি তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা? আমরা জানি যে অ্যাস্টাটিন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 85, এটা হচ্ছে একটি তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে, অ্যাস্টাটিন। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে? 85, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল এনসিআরটির প্রশ্ন ছিল। এবার আমরা ইউথের প্রশ্ন করব, যেগুলো তোমাদের অলরেডি রেলে পড়েছে। চলো, 4টি মৌলের ইলেকট্রনিক কনফিগুরেশন নিচে দেওয়া হলো, কোনটি সব থেকে তড়িৎ ঋণাত্মক বলা হয়েছে? দেখো, প্রথম যে অপশানটা, তাই দেখো 25 মানে 285 দেওয়া আছে, অর্থাৎ এখানে 3টে অ্যাড করলে তবে অক্টেট ক্লিয়ার হবে। কারণ এটা একটা নেগেটিভ তো ডেফিনেটলি, কারণ 3টে নিচ্ছে, গেইন করলে নেগেটিভ বলি। এটা দেখো 2, 8, 3 আছে, তাহলে 3টে বাইরে বের করে দেবে, তাহলে সহজেই ওর 8 নিয়ে নেবে ও, ঠিক আছে। তার মানে এটা তো পজিটিভ, কারণ এটা 3 বাইরে বের করবে, এটা 3 বাইরে বের করবে, সো এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, এটা দেখো, এটা তোমাদের 7টা আছে, তার মানে একটা নেবে, নিলে এটা নেগেটিভ তৈরি হবে, নিচ্ছে তার মানে নেগেটিভ। এটা তুমি দেখো 6 আছে, তার মানে 2টো নেবে, তার মানে এটা ডেফিনেটলি নেগেটিভ তৈরি করবে। তো এটা তো অ্যান্সার হবেই না, কারণ এটা পজিটিভ বেসিক্যালি। 3টে নেগেটিভ আছে, কিন্তু এখানে বলেছে কোনটা বেশি তড়িৎ ঋণাত্মক, এইটা তোমাদের অ্যান্সার হবে, কারণ আমরা দেখতেই পাচ্ছি এটা 17 মানে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার, আর হ্যালোজেন মৌলগুলি সব থেকে বেশি কী হয়? নেগেটিভ হয়। তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন। নিচের কোন মৌলের 7টি যোজক ইলেকট্রন থাকে তাদের শেষ কক্ষপথে? অ্যান্সার তোমাদের কী হবে? হ্যালোজেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। হ্যালোজেন কেন বলা হয়? কারণ এরা লবণ উৎপাদক হয়। হ্যালো শব্দের অর্থ হচ্ছে এই যে হ্যালো, এই হ্যালো, হ্যালো কথার অর্থ কি? লবণ। তাহলে এটা কী হয়? এরা হচ্ছে লবণ উৎপাদক হয়, ঠিক আছে। বেসিক্যালি কী হয়, এরা যখন ধাতুর সাথে বিক্রিয়া করে, ধাতুর সাথে যখন বিক্রিয়া করে তখন এরা প্রস্তুত করে লবণ বা সল্ট, ওই জন্য এদেরকে লবণ উৎপাদক বলা হয়, ঠিক আছে। জেন শব্দের অর্থ জেনেসিস, অর্থাৎ তৈরি করা বা উৎপাদন করা, তো লবণ উৎপাদক, হ্যালোজেন, ঠিক আছে। আচ্ছা, চালকোজেনটা বলে দিই। আচ্ছা, চালকোজেনের আগে নিকটোজেন কথাটা বলি। নিকটোজেন, ঠিক আছে। নিকটোজেন তোমাদের 15th গ্রুপের মৌলকে নিকটোজেন বলা হয়, এটা তো জানো তোমরা। হ্যালোজেন বলা হয় 17 গ্রুপ এলিমেন্টকে, ঠিক আছে। নিকটোজেন বলা হয় 15 গ্রুপ এলিমেন্টকে, যেখানে তোমাদের থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, তারপর তোমাদের থাকে হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, তারপর আর্সেনিক, গ্যাস আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা থাকে, ঠিক আছে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা থাকে। নিকটোজেন বলা হয়। নিকটোজেন কেন বলা হয় এদেরকে? এর কারণ হচ্ছে এরা বেসিক্যালি কী করে জানো তো? যদি অক্সিজেনের অনুপস্থিতিতে যদি নাইট্রোজেন, সালফার বা এদের যে কোনো একটা সংস্পর্শে তোমাকে আনা হয়, তাহলে তোমার দম বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। দম বন্ধ করে এরা, দম বন্ধ করে দেয় এরা, ঠিক আছে। নিকটো শব্দের অর্থ হচ্ছে চোখ বা ব্লক, গলা টিপে ধরা, সোজা কথা বলতে। তো দম বন্ধ করে দেয় এরা। নাইট্রোজেন, ফসফরাস এদেরকে যদি কোনো ঘরের মধ্যে জ্বালিয়ে তোমাকে সেই ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয়, অক্সিজেন যদি সেখানে না থাকে, তুমি দম বন্ধ হয়ে মারা যাবে, ঠিক আছে। তো নিকটোজেন, এই কারণে এটাকে কী বলা হয়? নিকটোজেন বলা হয়, ওকে।
আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের 16th গ্রুপ এলিমেন্ট। এদেরকে বলা হয় তোমাদের, এই যে চালকোজেন লেখা আছে, এদেরকে বলা হয় চালকোজেন। কি বলা হয় এদেরকে? এদেরকে বলা হয় চালকোজেন। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ঠিক আছে, এরা হচ্ছে তোমাদের এই চালকোজেন গ্রুপ। এরা হচ্ছে কি তোমাদের এই চালকোজেন গ্রুপ, পিও ফর পোলোনিয়াম। এদেরকে চালকোজেন কেন বলা হয়? দেখো, চালকো শব্দটা এসছে কপার থেকে, COPPER। চালকো শব্দটা কী থেকে এসছে? কপার থেকে। কপারকে বেসিক্যালি চালকো বলা হয়। এখন কপারের যে আকরিকগুলো হয় না, কপারের যে আকরিকগুলো হয় সেগুলো আইদার অক্সাইড ফরম্যাটে পাওয়া যায়, ঠিক আছে, অক্সাইড ফরম্যাটে পাওয়া যায়, অথবা সালফাইড ফরম্যাটে পাওয়া যায়। আইদার অক্সাইড অথবা সালফাইড, এই দুটো ফরম্যাটে এই কপারের আকরিককে পাওয়া যায়। যেহেতু বেসিক্যালি আকরিক তৈরি করে এরা, চালকোজেন মানে চালকোকে তৈরি করে যারা, চালকো মানে আকরিক, ঠিক আছে, কপারের আকরিককে চালকো বলা হয়। তো চালকোকে তৈরি করে যারা, কারণ আকরিক থেকেই আমরা জানি ধাতু নিষ্কাশিত হয়, কপার একটা ধাতু, সেটা ওর আকরিক থেকে নিষ্কাশিত হয়, ঠিক আছে। চালকোকে জেনেসিস করে বা চালকোকে তৈরি করে, কারণ চালকোর আকরিককে তৈরি করে এরা, ওই জন্য এদেরকে চালকোজেন বলা হয়। ক্লিয়ার হয়েছে? ওকে। আরেকটা জিনিস, রেয়ার আর্থ মেটাল, ঠিক আছে, দাঁড়াও, রেয়ার আর্থ মেটাল কাদের বলা হয়? রেয়ার আর্থ মেটাল আমরা জানি যে ল্যান্থানাইড, অল ল্যান্থানাইড, ঠিক আছে, প্লাস এদের সাথে আমরা জানি ইয়াট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, ইয়াট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। এই টোটালটাকে বলা হয় রেয়ার আর্থ মেটাল, কারণ এদেরকে প্রকৃতিতে বা আমাদের পৃথিবীতে খুব কম পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। ল্যান্থানাইট প্লাস ইয়াট্রিয়াম এবং স্ক্যান্ডিয়াম, এই টোটাল গ্রুপটাকে কী বলা হয়? রেয়ার আর্থ মেটাল বলা হয়। আমি তোমাদের এটা নিয়ে কিন্তু আমাদের মেটাল নন মেটাল যে সেকেন্ড ভিডিও আছে তাতে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট নিয়ে সব কিছু আমি আলোচনা করেছি, ঠিক আছে, অ্যাক্টিনাইট নিয়ে। চলো, এই হচ্ছে তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? হ্যালোজেন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আর নোবেল গ্যাস তো জানো, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জিনন, এদেরকে নোবেল গ্যাস বলা হয়, সবাই জানে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটি দ্বিপরমাণুক? অর্থাৎ একটি অণু তৈরি করতে গেলে কোন ক্ষেত্রে দুটো পরমাণুর প্রয়োজন হয়? দেখো, আর্গনের ক্ষেত্রে প্রয়োজন হয় না, নর্মালি AR লেখা হয়। হিলিয়ামের ক্ষেত্রেও HE লেখা হয়। ফ্লোরিনের ক্ষেত্রে F লেখা হয়, কিন্তু যখন অণু তৈরি করে তখন সেটা দুটো F-এর মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ডিং প্রয়োজন হয়, ঠিক আছে, ফ্লোরিনের। ওকে, সমযোজী বন্ধন প্রয়োজন হয়। তো ফ্লোরিনই একমাত্র এখানে ডায়াটমিক। মিথেনের সংকেত হচ্ছে CH4, যেটা হচ্ছে তোমাদের পলিঅ্যাটমিক, 4টে হাইড্রোজেন এবং একটা কার্বন, সুতরাং এটা পলিঅ্যাটমিক, দুটো নয়। ওকে, তো মিথেন অ্যান্সার হবে না, অ্যান্সার হবে তোমাদের এখানে ফ্লোরিন, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। সবথেকে তীব্র জারক পদার্থ কোনটা? আমরা জানি যে সমস্ত হ্যালোজেনই কিন্তু সবথেকে তীব্র জারক হয় সারা পিরিয়ডিক টেবিলে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হ্যালোজেন। তো এদের মধ্যে কোনটা সবথেকে তীব্র জারক? আমি তোমাদের একটু আগে সব অ্যানালাইজ করে বলেছি, আর বলেছিলাম যে এরা কিন্তু নিজেরা বিজারিত হয়, অর্থাৎ রিডিউসড হয়, কারণ এদের ইলেকট্রন প্রয়োজন হয়। ইলেকট্রন একটা নেগেটিভ, তো নেগেটিভ কোনো জিনিস নিলে তখন সেটাকে আমরা রিডাকশান বলি, মানে বিজারণ বলি। এরা নিজেরা বিজারিত হয়, কিন্তু অন্যকে কী করে? জারিত করে। তো সবথেকে বেশি জারক এদের মধ্যে কোনটা? ফ্লোরিন। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। কেন? একটু আগে বলেছি। পরের প্রশ্নে চলো। নিচের কোনটিকে পানীয় জল বিশুদ্ধকরণে ব্যবহার করা হয়? পিউরিফিকেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। অ্যান্সার তোমাদের হবে ব্লিচিং পাউডার। এগুলোতে আমি সময় নষ্ট করছি না। ক্যালসিয়াম, অক্সি, আচ্ছা অক্সি নয়, হাইপো, ঠিক আছে, হাইপোক্লোরাইড। অক্সিক্লোরাইডও হয়, কিন্তু সেটা এক্স্যাক্টলি ব্লিচিং পাউডার নয়, ঠিক আছে। তো ক্যালসিয়াম হাইপোক্লোরাইড সংকেত হয় তোমাদের CaOCl2, এ তোমাদের সংকেত হয়, ঠিক আছে। তো ব্লিচিং পাউডার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এগুলো পেড কোশ্চেন্স, বারবার পড়েছে। পরের প্রশ্নে চলো। নিচের কোন গ্যাস উৎপন্ন হয় যখন ব্লিচিং পাউডারকে জলের সাথে মেশানো হয়? দেখো, নর্মালি আমরা যখন ব্লিচিং পাউডার মানে CaOCl2 একে যখন জলের সঙ্গে মেশাই তখন একটা তোমাদের অধক্ষেপ পড়ে, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ে, স্ল্যাক লাইম, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমাদের যে গ্যাসটা বেরিয়ে আসে সেটা হচ্ছে ক্লোরিন বেরিয়ে আসে। ওকে, তো অ্যান্সার আমাদের কী হবে? ক্লোরিন। দিস ইজ দ্য ফর্মুলা হিয়ার টোটাল, ঠিক আছে, যে সিস্টেমে কাজ হয়, ঠিক আছে। CaOCl2 প্লাস H2O, CaOH2, এটা হচ্ছে তোমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তীব্র ক্ষার এটা, হাইড্রক্সাইড, ঠিক আছে। এবং তার সঙ্গে কী বেরিয়ে আসে? ক্লোরিন গ্যাস তোমাদের অধক্ষিপ্ত হয়, মানে উবে যায়, ঠিক আছে, অর্থাৎ বেরিয়ে আসে। আর CaOH2 যেটা কিনা তোমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটাই কিন্তু কী পড়ে? অধক্ষেপ পড়ে, এটারই কী পড়ে? অধক্ষেপ পড়ে। পরের প্রশ্নে চলো।
নিচের কোন অ্যাটমিক নাম্বারযুক্ত মৌল একটি ক্ষারীয় অক্সাইড তৈরি করবে? দেখো, যারা ধাতু তারা ক্ষারীয় অক্সাইড তৈরি করে। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন তো অধাতু। অধাতুগুলো অ্যাসিডিক অক্সাইড তৈরি করে। এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার। 6 অ্যাটমিক নাম্বার কার্বনের, এটাও অধাতু। ঠিক আছে, এটা তো অধাতু। কার্বন লিখে দেবো, চলো লিখে দিই কার্বন। ঠিক আছে, 7 কার অ্যাটমিক নাম্বার আমি তোমাদের একটু আগেই মানে এই কিছুদিন আগেই তোমাদের পিরিয়ড টেবিল সব পড়িয়েছি। কার অ্যাটমিক নাম্বার 7। আর একটু আগেও বারবার বলছিলাম চালকোজেন, নাইট্রোজেন। ঠিক আছে, অধাতু। তো এটা নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার। এরা সবাই কি করবে? অ্যাসিডিক অক্সাইড তৈরি করবে। ঠিক আছে, অ্যাসিডিক অক্সাইড। আর এইটা দেখো, এটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু ধাতু। ঠিক আছে, ক্যালসিয়াম কিন্তু তোমাদের কী হয়? ধাতু। তো ধাতু ডেফিনেটলি কী তৈরি করে? ক্ষারীয় অক্সাইড তৈরি করে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এটাই কী তৈরি করে তোমাদের? ক্ষারীয় অক্সাইড। ওকে, পরের প্রশ্নে চলো। ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি ভেরি ডেঞ্জারাস অ্যান্ড ডেট্রিমেন্টাল টু আওয়ার এনভায়রনমেন্ট এবং ওজোন লেয়ার। ওজোন লেয়ারের প্রতি এর একটা নেগেটিভ মনোভাব আছে। সিএফসি ওজোন লেয়ারের জন্য ক্ষতিকারক। বেশি পরিমাণ সিএফসি ব্যবহার করলে, মানে যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে থাকি, তাহলে এর থেকে যে ক্লোরোফ্লুরোকার্বন নির্গত হয় সেটা আমাদের ওজোন লেয়ারকে কী করে? ক্ষতিগ্রস্ত করে, যার ফলে ইউভি ঢুকে আসে এবং জলস্তরের বৃদ্ধি ঘটতে থাকে, কারণ প্রচুর পরিমাণে হিট অ্যান্ড টেম্পারেচার তৈরি হয়। ঠিক আছে, যাই হোক, এখানে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে তোমাদের মিক্সার অ্যান্ড গ্রাইন্ডার। এইটাতে কিন্তু ক্লোরোফ্লুরোকার্বন ব্যবহার করা হয় না। এটা টোটালি একটা যান্ত্রিক প্রক্রিয়া, যেখানে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, মেটেরিয়াল প্যাকিং সব কটাতে কেমিক্যাল প্রসেস ইনভলভ থাকে, আর তার মধ্যে ক্লোরোফ্লুরোকার্বন ইনভলভ থাকে। ঠিক আছে, এইটাতে আমরা ক্লোরোফ্লুরোকার্বনকে ইউজ করি না। ওকে, চলো পরের প্রশ্ন। নিচের কোন গ্রুপের সমস্ত মৌলগুলি থাকে যারা বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন? অ্যান্সার তোমাদের হবে শূন্যযোজী মৌল, অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, নিষ্ক্রিয় মৌল। 18 গ্রুপ। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা সবাই হচ্ছে তোমাদের শূন্যযোজী মৌল। এদের কিন্তু কোনো কালার নেই। ওকে, এরা অ্যাকচুয়ালি বর্ণহীন, গন্ধহীন এবং স্বাদহীন। তবে হ্যাঁ, এদেরকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি তুমি রাখো, নিয়নকে রাখো, জেননকে রাখো, আর্গনকে রাখো, এরা সবাই কালার দেয়, কিন্তু নর্মাল অবস্থায় এদের কিন্তু কোনো কালার নেই। অনেকে এটা ভুল বোঝে, অনেকে ভাবে যে নিয়ন লাইট পাওয়া যায় তার মানে নিয়নের কালার আছে। অ্যাকচুয়ালি তা নয়। এদেরকে যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো তখনই এরা কালার দেয়, নির্দিষ্ট একটা রেঞ্জ অবধি দেয়। ঠিক আছে, তারপর আস্তে আস্তে কালার চেঞ্জও হয় এদের। কিন্তু তুমি বলতে পারো যে এদের অ্যাকচুয়ালি কিন্তু কোনো কালার নেই নর্মাল কন্ডিশনে। ওকে, পরের প্রশ্নে চলো। নিচের কোন অধাতু ঘরের তাপমাত্রায় তরল থাকে? অ্যান্সার হবে তোমাদের ব্রোমিন। ঘরের তাপমাত্রায় তরল ধাতু হচ্ছে পারদ, আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু। আমরা জানি 35, ছোটোবেলা থেকে পড়ে আসছে এটা। ঠিক আছে, 35 হচ্ছে অ্যাটমিক নাম্বার। একটু আগে সব অ্যানালাইজ করে দিয়েছি। যত আমরা নিচের দিকে যাই, যত আমরা ডাউন দ্য গ্রুপ যাই, তত দেখবে প্রথমে তুমি গ্যাসগুলোকে পাও, যেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিন। তারপর তুমি তরলকে পাবে, যেটা হচ্ছে আমাদের ব্রোমিন। 17 গ্রুপের কথা বলছি, গ্রুপ নাম্বার 17। ঠিক আছে, আর তারপরে তুমি কী পাবে? কঠিনগুলোকে পাবে। কোনগুলো কঠিন? আয়োডিন এবং অ্যাস্টাটিন। ঠিক আছে, আয়োডিন এবং অ্যাস্টাটিন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কঠিন। তো তুমি ক্লিয়ারলি দেখো, প্রথমে তোমাদের গ্যাস থাকছে, গ্যাসগুলো চরম অধাতু, তারপর তরল আসছে, তারপর কঠিন আসছে, অর্থাৎ ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকছে। প্রথমেই বলছিলাম যে ঘনত্ব যত ডাউন দ্য গ্রুপ যাবে ঘনত্ব বাড়তে থাকে। ঠিক আছে, অ্যান্সার আমাদের কী হবে? এখানে ব্রোমিন এখানে অ্যান্সার হবে। চল পরের প্রশ্ন। নিচের কোন গ্যাসটি বর্ণ ও গন্ধযুক্ত? নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই তিনটে। এরা কিন্তু গন্ধও নেই, এদের গন্ধ নেই আর বর্ণও নেই, এদের বর্ণও নেই। ঠিক আছে, কিন্তু ক্লোরিন সবুজাভ গ্যাস, একটু আগে তোমাদের বলেছি, গ্রিনিশ এবং ইয়েলোইশ প্যাটার্নের হয় এবং এর তীব্র গন্ধ থাকে। তো অ্যান্সার আমাদের ক্লোরিন এখানে অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, চলো পরের প্রশ্ন। কঠিন আয়োডিনের রং কী? কঠিন আয়োডিনের রং হচ্ছে তোমাদের বেগুনি বাদামি থেকে হালকা কালো হয়। এইটা তোমাদের কালার হয়। আর প্রত্যেকটা হ্যালোজেনের কালার আমি তোমাদের একটু আগে বলে দিচ্ছি, এখানে আর তেমন কিছু লিখছি না, কারণ প্রশ্নের আগে আমি সব তোমাদের ইনফরমেশান দেওয়ার পরে প্রশ্নগুলো করছি। পরের প্রশ্নে চলো। নিচের কোন অধাতুটি উজ্জ্বল? ঠিক আছে, দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে উজ্জ্বল মানে কি? এক আভা দেয়। উজ্জ্বল মানে কিন্তু কালার আছে এটা নয়। তোমাদের মনে রাখতে হবে যে আয়োডিন কিন্তু নর্মাল অবস্থাতেই, নর্মাল সিচুয়েশানে আয়োডিন কিন্তু আভা দেয়। ঠিক আছে, নর্মাল সিচুয়েশানে আয়োডিন কিন্তু আভা দেয়।
ঠিক আছে, উজ্জ্বল এটা। তো আয়োজন কিন্তু অ্যান্সার হবে। আয়োজনের আভা হচ্ছে তোমাদের বেগুনি বর্ণের আভা দেয়, ঠিক আছে, বেগুনি আভা দেয় আয়োজন। ওকে, ক্লিয়ার হচ্ছে, অ্যান্সার উইল বি দিস। এবার ক্লোরিন আর ফ্লোরিন উভয়েরই কিন্তু রং আছে, কিন্তু এরা আভা প্রদান করে না। নিয়ন আভা প্রদান করে, তবে যখন এটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে না রাখলে নিয়ন কিন্তু আভা প্রদান করে না। সো অ্যান্সার আমাদের কিন্তু এখানে নিয়ন হবে না। নিয়নের অ্যাকচুয়ালি তো কোনো কালার নেই, প্রথম কথা। নিয়নের সমস্ত নিষ্ক্রিয় গ্যাসগুলো একটু আগেই বলেছি, সেটা হচ্ছে অর্ডারলেস, কালারলেস এবং টেস্টলেস হয়, ঠিক আছে। নিয়নের ব্যক্তিগতভাবে কোনো কালার নেই, কিন্তু যখন এটাকে ইলেকট্রনিক ফিল্ডের মধ্যে রাখা হয়, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন রাখা হয়, তখন এর কালার চলে আসে। এরও আসে, আর্গনের আসে, জেননের আসে, এদের সবারই কালার চলে আসে, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? আয়োডিন এখানে কারেক্ট অ্যান্সার হবে, এগুলোর অ্যান্সার হবে না। পরের প্রশ্নে চলো। 35, 53, 85 এই সমস্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি হলো হ্যালোজেন হবে এরা, ঠিক আছে। 35 হচ্ছে ব্রোমিন, মানে দেখেই মনে পড়তে হবে তোমাদের, ঠিক আছে। 53 কি? আয়োডিন। আর 85 অ্যাস্টাটিন। এরকম নর্মাল প্রশ্নে অ্যাস্টাটিন আসবে, কিন্তু যখনই পিরিয়ডিক ট্রেন্ডের ব্যাপার আসবে, মানে কোন মেটাল থেকে কোন মেটাল, মানে কোন অধাতু থেকে কোন অধাতুর দিকে তোমাদের ইলেকট্রোনেগেটিভিটি কমতে থাকে, বাড়তে থাকে, ইলেকট্রো আয়নাইজেশন পোটেনশিয়াল বাড়তে থাকে, কমতে থাকে, তখন কিন্তু অ্যাস্টাটিন আসবে না, ঠিক আছে। ধর্তব্যের মধ্যে ওটাকে নেওয়া হয় না, ওকে। ইট ডাজ নট কাউন্ট ইন দ্য কনসিডারেশন। চলো পরের প্রশ্ন। নিচের কোন গ্রুপকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? এই প্রশ্নটা তোমরা এবারেও পাবে, সোজা প্রশ্ন কিন্তু তাও পাবে, ওই জন্য করেই দিচ্ছি। 17 তোমাদের অ্যান্সার হবে। এগুলো সব ইউথের প্রশ্ন, এগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের পড়েছে। আর কোন কোন গ্রুপকে কী বলা হয় বলো? 16 গ্রুপকে কী বলা হয়? একটু আগে বলেছি চালকোজেন বলা হয়। 15 গ্রুপকে নিক্টোজেন বলা হয়। 18 গ্রুপকে তোমাদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা শূন্যযোজী মৌল, ঠিক আছে। জিরো ভ্যালেন্ট ইলেকট্রন থাকে ওটা, মানে জিরো ভ্যালেন্সি থাকে ওর। ফার্স্ট গ্রুপকে কী বলা হয়? অ্যালকালি মেটাল বলা হয়, লিখেও দিই চলো, অ্যালকালি বা ক্ষারীয় মৃত্তিকা মৌল, মানে ক্ষারীয় মৌল, নট মৃত্তিকা, ঠিক আছে, ক্ষারীয়। মৃত্তিকা যদি দাও, ঠিক আছে, অ্যালকালি মেটাল ওটা, আর এটা হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল, ঠিক আছে, অ্যালকালি আর্থ মেটাল। ক্ষারীয় মৌল হচ্ছে ফার্স্ট, ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে সেকেন্ড। গোলাবে না, গুলিয়ে যায় খুব। 18টা হচ্ছে তোমাদের নিষ্ক্রিয় মৌল, জিরো ভ্যালেন্ট ইলেকট্রন যুক্ত থাকে, মানে জিরো ভ্যালেন্সি থাকে, তো জিরো ভ্যালেন্ট VALENT এলিমেন্ট এটাকে বলা হয়। নেক্সট তোমাদের 17th, এটাকে বলা হয় তোমাদের, যেটা বললাম, হ্যালোজেন। আর 16কে বলা হয় তোমাদের চালকোজেন। চলো পরের প্রশ্ন। 17তম গ্রুপের নিচের কোনটি সব থেকে কম বিক্রিয়াশীল? আমরা জানি যত আমরা নিচের দিকে যাই তত রিঅ্যাক্টিভিটি কী হয়? কমতে থাকে। যত নিচের দিকে যাবো রিঅ্যাক্টিভিটি কমতে থাকে। তাহলে অ্যান্সার কোনটা হবে? আয়োডিন হবে অ্যান্সার, ঠিক আছে। আয়োডিন হচ্ছে সব থেকে কম রিঅ্যাক্টিভ। কেন? একটু আগেও বলেছি প্রথমে। পরের প্রশ্নে চলো। নিচের কোনটি একটি যৌগ না? দেখতে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড N2O2, জল H2O, ক্লোরিন Cl2 অ্যাকচুয়ালি। তবে দেখো, ক্লোরিন Cl2 তুমি বলতে পারো, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি কী হয়, এটা তো Cl হিসাবেই তুমি লিখতে পারো ক্লোরিনকে। অ্যামোনিয়া হচ্ছে NH3। তো তুমি দেখতে পাচ্ছ দুটো মৌলের সংগঠনে যখন আর একটা কম্পাউন্ড তৈরি হচ্ছে, তখন এই কম্পাউন্ডকে আমরা যৌগ বলে জানি, ঠিক আছে। তো এটা দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন, এটা দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন, এটা দেখো ক্লোরিন একা, এখানে দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? ক্লোরিনই অ্যান্সার হবে, কারণ এটাই আমাদের যৌগ নয়, এটা বেসিক্যালি মৌল, ঠিক আছে। নাইট্রোজেন, পারঅক্সাইড, জল, অ্যামোনিয়া, এরা সব কি যৌগ, কারণ দেখো দুটো দুটো নিয়ে তৈরি হয়েছে এরা। পরের প্রশ্নে চলো। নিচের কোনটি 17 নম্বর গ্রুপের মৌল নয়? অ্যান্সার তোমাদের কী হবে? আর্গান অ্যান্সার হবে, কারণ ফ্লোরিন এবং অ্যাসিন এরা সবাই 17 নম্বর গ্রুপের মৌল, মানে হ্যালোজেন। এটা কিন্তু 18th গ্রুপের মৌল, ঠিক আছে, এটা 18 গ্রুপের মৌল, মানে এরা কিন্তু তোমাদের নিষ্ক্রিয় মৌল। আর আর্গান হচ্ছে যত নিষ্ক্রিয় মৌল পাওয়া যায় তাদের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কাকে? আর্গানকে। এটাও মনে রাখবে, আর্গান হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট তোমাদের এলিমেন্ট, যেটা কিনা নোবেল গ্যাস, ওকে। আর একটা জিনিস বলি, অ্যাস্টাটিন হচ্ছে এখানে রেডিও অ্যাক্টিভ। যদি বলা হয় চারটের মধ্যে কোনটা রেডিও অ্যাক্টিভ, অ্যান্সার তোমাদের কী হবে? অ্যাস্টাটিন, ঠিক আছে। অ্যাস্টাটিন ইজ রেডিও অ্যাক্টিভ। জাস্ট আ মিনিট, ইয়েস। তো কোনটা রেডিও অ্যাক্টিভ? অ্যাস্টাটিন হচ্ছে আমাদের কিন্তু রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে।
মোস্ট রেডিও অ্যাক্টিভ হ্যালোজেন কী, সেটা হচ্ছে অ্যাসিটিন, ঠিক আছে। আর মোস্ট স্টেবল ভারী হ্যালোজেন কী, সেটা হচ্ছে আয়োডিন। আনস্টেবল ভারী হ্যালোজেনকে সেটা হচ্ছে অ্যাসিটিন, ঠিক আছে। চলো 19 দাগ, নিচের কোনটি একটি সেমি মেটাল নয়? দেখো বোরন, ক্লোরিন এবং সিলিকন, সরি বোরন, আর্সেনিক এবং সিলিকন, নট ক্লোরিন, ক্লোরিন তো গ্যাস টোটালি। তো বোরন, আর্সেনিক এবং সিলিকন, ঠিক আছে, এদেরকে বলা হয় ধাতুকল্প। আমাদের এনসিআরটি ওয়াইজ ফার্স্ট ধাতুকল্প হচ্ছে বোরন, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে 5 হয়। আর্সেনিকের অ্যাটমিক নাম্বার কত বলে দিই, এগুলো তোমাদের অনেক সময় লেগে যায়। আর্সেনিকের অ্যাটমিক নাম্বার কত, AS হয়, এই অ্যাটমিক নাম্বার মুখস্থ রাখতে বলেছিলাম 33। সিলিকন SI, ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার কত, 14, ঠিক আছে। আর বোরন হচ্ছে B ফর বোরন। তো তোমাদের মনে রাখতে হবে ক্লোরিন হচ্ছে কোনো সেমি মেটাল নয়, এরা সবাই হচ্ছে অধাতু বা ধাতু, মানে ক্লোরিন হচ্ছে টোটালি অধাতু, আর এরা হচ্ছে ধাতুকল্প। বোরন, আর্সেনিক, সিলিকন, আর কি কি আছে, টেলুরিয়াম আছে, পোলোরিয়াম আছে, ঠিক আছে, জার্মেনিয়াম আছে, আর্সেনিক তো বলেই দিয়েছি এখানে। তো এরা সবাই কি তোমাদের ধাতুকল্প, মেটালয়েড বা সেমি মেটাল বলা হয় এদেরকে, মেটালয়েডও বলা হয়, ঠিক আছে, মেটালয়েড বা ধাতুকল্প বলা হয়। কিন্তু ক্লোরিন কিন্তু একদম অধাতু, এটা কিন্তু সেমি মেটাল নয়। চল পরের প্রশ্ন, নিচের কোন হ্যালোজেনের সবথেকে বেশি স্ফুটনাঙ্ক থাকে? দেখো প্রশ্ন কিন্তু পড়েছে এই সমস্ত পার্ট থেকে, তোমরা যে বলছিলে না ঘনত্ব থেকে প্রশ্ন আসবে না, আসে কিন্তু। তো নিচের কোন হ্যালোজেনের সবথেকে বেশি স্ফুটনাঙ্ক থাকে? যার মেটালিক ধর্ম সবথেকে বেশি, আর আমরা জানি যত আমরা গ্রুপে নিচের দিকে যাই তত আমাদের মেটালিক ধর্ম কী হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে। তো যার মেটালিক ধর্ম সবথেকে বেশি তারই স্ফুটনাঙ্ক সবথেকে বেশি হবে, মানে যে কঠিন এখানে কঠিন কি, এখানে আয়োডিন, এখানে কঠিন, কারেক্ট অ্যান্সার এখানে আয়োডিনই হবে। তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নে কিন্তু অ্যাসিটিন থাকবে না, আর থাকবেই না সত্যি কথা বলতে, ঠিক আছে। আয়োডিন এখানে কারেক্ট অ্যান্সার হবে। আয়োডিনের স্ফুটনাঙ্ক সবথেকে বেশি, গলনাঙ্ক সবথেকে বেশি, এবং ঘনত্ব সবথেকে বেশি, এবং সবথেকে ধাতব ধর্ম এরই আছে, কারণ এটা কঠিন। চলো পরের প্রশ্ন, হ্যালোজেনের ইলেকট্রন আকর্ষণ করার ধর্মকে কি বলা হয়? ইলেকট্রন নেগেটিভিটি বলা হয়, আমরা জানি, ঠিক আছে। কোনো ইলেকট্রনকে যখন কেউ অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, গেইন করে, নেয়, তখন তাকে আমরা বলি ইলেকট্রোনেগেটিভ, আর তারই ধর্মকে কী বলা হয়? ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখবে হ্যালোজেনের যে ইলেকট্রোনেগেটিভিটি প্রথমে বলেছি সেটা হচ্ছে হায়েস্ট। হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি? হায়েস্ট ইন অল পিরিয়ড টেবিল, ঠিক আছে, হায়েস্ট হয়। আর হ্যালোজেনের মধ্যে হায়েস্ট কার হয়? ফ্লোরিনের হয়। ইলেকট্রোনেগেটিভিটিতে হায়েস্ট কে হয়? ফ্লোরিন, হায়েস্ট, ঠিক আছে। কত হয়? পোলিং স্কেল অনুযায়ী 4 হয়। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা আর কোনো প্রশ্ন নেই, 21টা প্রশ্নই আমাদের ছিল বেসিক্যালি, ঠিক আছে। এটাই তোমাদের টোটাল হ্যালোজেন কমপ্লিট হলো। আর সামনে তোমাদের আমি দিয়েছি ওই এনসিআরটি থেকে প্রশ্ন, ওগুলো একটু টাফ লেভেল হবে, একটু উঁচু মানের হবে, একেবারে মানে বাঁধা ধরার প্রশ্ন নয় ওগুলো করে যাও, তার সঙ্গে এটাও করে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ।